শেয়ার শেয়ার স্ক্রিন হয়েছে, দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এটার একটা অঙ্ক বাকি ছিল। এই অঙ্কটা এখানে কি বলছে দেখো। এই অঙ্কটা আসে মোটামুটি প্রত্যেকবারই আসে, 15 মার্কসের মতো। এখানে কি বলছে দেখো, ফলোইং ডাটা ওয়াজ কালেক্টেড হোয়াইল কন্ডাক্টিং স্পট স্পিড স্টাডিজ এট সার্টেন স্ট্রেচ অফ এ রোড উইদিন দ্য আরবান এরিয়া ডিটারমাইন। এখানে বলছে এই ডান পাশে এখানে স্পিডের ডাটা দেয়া আছে। ডাটাটা নিচে কিভাবে দেখো, নাম্বার অফ ভেহিকেল লেখছে ডান পাশে আর স্পিড রেঞ্জ লেখছে বাম পাশে। অর্থাৎ এখানে প্রথমে 0 থেকে 5 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চলছে এরকম কোনো গাড়ি ওরা পায়নি। আর 5 থেকে 10 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চলছে এরকম গাড়ির সংখ্যা ছিল 5টা। 10 থেকে 15 কিলোমিটার পার আওয়ারে চলছে এরকম গাড়ির সংখ্যা ছিল 18টা। সেইভাবে ওরা ডাটা নিছে এবং এটা কিন্তু একটা ট্রাফিক স্ট্রিমের ডাটা। ট্রাফিক স্ট্রিম বলতে আমরা কি বুঝাইছিলাম, যে বিভিন্ন টাইপের গাড়ি, এখানে কিন্তু কোন গাড়ি কি টাইপের গাড়ি সেগুলো কিছু বলে নাই, কিন্তু একটা রাস্তার প্রত্যেকটা লেনের যতগুলো গাড়ি যাচ্ছে তাদের সবারই এরকম স্পিড তারা মেজার করছে। এরপরে আমাদেরকে বলছে কি এই পয়েন্ট, 4টা পয়েন্ট বা এই 4টা জিনিস বের করতে। কি কি ডিটারমাইন করতে বলছে? প্রথমে বলছে এভারেজ স্পিড অফ ট্রাফিক স্ট্রিম, অর্থাৎ এই ট্রাফিক স্ট্রিমের অনেকগুলো গাড়ি বিভিন্ন স্পিড রেঞ্জে তারা গাড়ি চালাইছে, তাদের এভারেজ স্পিড কত ছিল সেটা বের করতে। 2 নাম্বার বলছে মোডাল স্পিড অ্যান্ড পেস বের করতে, আপার অ্যান্ড লোয়ার লিমিট বের করতে বলছে, আর ডিজাইন বের করতে বলছে। দেখো এখানে মোডাল স্পিড, পেস, আপার লিমিট, লোয়ার লিমিট, ডিজাইন স্পিড সবগুলো কিন্তু ওই দিন আমি থিওরিতে পড়াইছিলাম। এই যে এই জিনিসগুলো পড়াই ফেলছিলাম, সো বলছিলাম যে এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে কারণ এগুলো অঙ্কের জন্য লাগে। সো এখনই আমাদের এই জিনিসগুলো লাগবে। তো অঙ্কে যাই, অঙ্কের প্রথম স্টেপ হচ্ছে এই অঙ্কটা টেবিলে করলে বেটার। টেবিলের মাধ্যমে প্রথমে এই ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলাম কোশ্চেনে যা ছিল তাই। এখানে থার্ড কলামটাতে কি করছে দেখো, থার্ড কলামটা হচ্ছে যেহেতু প্রথম কলামটা রেঞ্জে আছে এই কারণে থার্ড কলামে আমার এটাকে এভারেজ করে নিছে। কারণ হচ্ছে আমাদেরকে বলছে 5টা গাড়ি 5 থেকে 10 কিলোমিটার পার আওয়ারে যায়, তাহলে 5টা গাড়ির এভারেজ স্পিড ধরে নিছে 7.5। ঠিক আছে, সো আমার যদি প্রথম কলামটা রেঞ্জে না থাকে, ডিরেক্ট কোনো ভ্যালু লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে কলাম 3 বের করার দরকার নাই। বুঝাতে পারছি? ধরো আমি বললাম প্রথম কলামে ডাটা, আমরা ডাটাই নিছি যে আমার 5টা গাড়ি 10 কিলোমিটার পার আওয়ারে চলে, তাহলে ওই 5টা গাড়ির এভারেজ আমার বের করার দরকার নেই। 5টা গাড়ির এভারেজ বের করলেও 10ই হবে। সো তখন ভ্যালু যেটা এখানে দেয়া থাকবে সেটাই ধরতে হবে। বুঝা গেছে? ইয়েস মিস। ওকে, তাহলে এখানে আমাদের রেঞ্জে দেয়া আছে দেখে আমরা 5টা গাড়ির এভারেজ, 18 গাড়িটার এভারেজ স্পিড বের করে নিছি। এই কলামটাকে নাম দিচ্ছে ভি, আর নাম্বার অফ ভেহিকেলকে নাম দিচ্ছে এফ। টোটাল নাম্বার অফ ভেহিকেল কত সেটাও যোগ করে বের করছে 822। তারপরে ফোর্থ কলামে যে বের করতে হবে পার্সেন্ট ফ্রিকোয়েন্সি। পার্সেন্ট ফ্রিকোয়েন্সি মানে এই 2.5 কিলোমিটার পার আওয়ারে যে গাড়িগুলো গেছিল তারা আসলে টোটাল গাড়ির কত পার্সেন্ট। প্রথমটা তো জিরো, সো এটা জিরোই বসবে। এইটা কি করছে, 7.5 কিলোমিটার পার আওয়ারে গেছে এরকম গাড়ির সংখ্যা ছিল 5টা। এই 5টা গাড়ি 822টা গাড়ির কত পার্সেন্টেজ সেইটা বের করছে হচ্ছে পার্সেন্ট ফ্রিকোয়েন্সিতে। তোমরা দেখো এটা বের করে ক্যালকুলেট করে একটু দেখো 0.61 আসে কিনা। 5 822-এর কত পার্সেন্ট, এটা কিভাবে লেখা যায় বলো? মিস 822। 822 তারপর তারপরে কি, চেষ্টা করো। মিস 5/822 ইন্টু 100। 5 × 100/822, হ্যাঁ এটা ঠিক আছে। এভাবে হিসাব করে দেখো আসে কিনা। বাকিরা তোমরা কিন্তু পার্সেন্টেজ এখনো বুঝো না। 5 822-এর কত পার্সেন্ট, তাহলে সেটার জন্য আমার কি করতে হবে, 5 × 100/822।
একইভাবে 18 ইন্টু 100/822 এভাবে করে এই ভ্যালুগুলো বের করছে। দেখো ক্লিয়ার বুঝছো কিনা? অনেকেই এই পার্সেন্টেজ বের করতে অঙ্কটা ভুল করো, তখন কিন্তু পরের অংশ পুরাটাই ভুল যায়। এটা কিন্তু মাত্র সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ ভুল করলে পরের অঙ্ক পুরাটাই ভুল যাবে। অনেকেই এই পার্সেন্টেজ বের করতে ভুল করো। লিখে রাখো 5 ইন্টু 100/822, অর্থাৎ এখানে যে ভ্যালুটা থাকবে সেটা 822-এর কত পার্সেন্ট। তারপরে কলামটাতে বের করছে কিউমুলেটিভ পার্সেন্টেজ, এটা সবাই পারবা, প্রথমটার সাথে পরেরটা যোগ, তারপরে যোগ, এভাবে যোগ হতে হতে যাবে, লাস্টে 100 আসবে। এই টেবিলটা বুঝছো কিনা? বলে না কিছু? ইয়েস মিস। ওকে। তারপরে বলছে আমাদের, তাহলে প্রথম অংশটা বলছে এভারেজ স্পিড বের করতে। তাহলে এভারেজ স্পিড বের করার ফর্মুলা হচ্ছে সাম অফ এফ ইন্টু ভি বাই সাম অফ এফ ইকুয়াল টু এত। এই ভ্যালুটা তোমরা নিজেরা ক্যালকুলেট করে বের করবা 30.73 আসে কিনা। তাহলে এখানে ফর্মুলাটা কি বলছে, সাম অফ এফ ইন্টু ভি, অর্থাৎ প্রথমে এফ ইন্টু ভি করতে হবে প্রত্যেকটা রো এর জন্য, তারপর সেগুলোকে যোগ করে ভাগ করতে হবে সাম অফ এফ দিয়ে, অর্থাৎ 822 দিয়ে। ঠিক আছে? চাইলে মিস তোমরা এখানে, তাহলে এখানে আমরা কিউমুলেটিভটা কেন করলাম? আছে তো, অঙ্ক তো এখানে শেষ হয় নাই। ও আচ্ছা। এখানে চাইলে আরেকটা কলাম করে এফ ইন্টু ভি লিখতে পারো। এফ ইন্টু ভি করলা, তারপর সেগুলোর সামেশন করলা, সেই সামেশনকে 822 দিয়ে ভাগ করলেও এটা আসবে। অঙ্ক ইজি বা ভুল না হওয়ার জন্য পাশে একটা কলাম করে এফ ইন্টু ভি করলে তোমার অঙ্কটা ভুল হওয়ার চান্স কমে যায়। আর যদি একবারে করো তাহলে ভুল হওয়ার চান্স থাকে। ঠিক আছে? এটা হচ্ছে ইজি ওয়ে। এতটুকু এ ছিল 1 নাম্বার অংশটা, এবার স্পিড বের করা। এখন সেকেন্ডটাতে যাই। সেকেন্ডটা বলছে মোডাল স্পিড অ্যান্ড পেস বের করতে। তো মোডাল স্পিড আর পেসের ডেফিনেশনটা আমরা একটু দেখে আসি আবার। মোডাল স্পিডের ডেফিনেশন হচ্ছে স্পিড এট দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, আর পেস হচ্ছে ইট ইজ এ রেঞ্জ অফ স্পিড ইউজুয়ালি টেকেন ইন 10 মাইল পার আওয়ার অর 15 মাইল পার আওয়ার ইনক্রিমেন্ট। তাহলে এই দুইটার জন্য আমি মোডাল স্পিড বোঝানোর জন্য বলছিলাম এই গ্রাফটা আঁকতে হয়, এটাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ বলে। এখন আমাদেরকে এই গ্রাফটা তাহলে আঁকতে হবে। এই গ্রাফটাকে বলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রাফ। এটা নর্মাল গ্রাফেই হয়। এক্স এক্সিসে হয় স্পট স্পিড, অর্থাৎ আমাদের এই টেবিলের কলাম নাম্বার 3, আর ওয়াই এক্সিসে হয় পার্সেন্ট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই টেবিলের কলাম নাম্বার 4। এই ভ্যালুগুলো ইনপুট দিয়ে আমার এরকম একটা গ্রাফ আসবে। এই গ্রাফটাকে হিস্টোগ্রাম বলা হয় অথবা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ বলা হয়। গ্রাফ কিভাবে আঁকে বুঝছো? কথা বলতে হবে, কথা জি মিস। ম্যাম। বলো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, শুনতেছি, আমি বলো। বুঝি নাই আরেকবার। আচ্ছা, এখানে এক্স এক্সিস ওয়াই এক্সিস দিয়ে একটা গ্রাফ আঁকতে হবে। এটা নরমাল গ্রাফ। এক্স এক্সিসে থাকবে স্পট স্পিড। স্পট স্পিড এখানে কোনটা? আমরা মিন স্পিড যেটা বের করছি সেটা। ঠিক আছে? সো কলাম 3 হবে এক্স এক্সিসে, কলাম 4 হবে ওয়াই এক্সিসে। তাহলে তুমি আড়াইয়ের এগেনস্টে 0, 7.5 এগেনস্টে 0.61, এই পয়েন্টগুলো পাচ্ছ। পয়েন্টগুলো কানেক্ট করলে এরকম একটা গ্রাফ হবে। এই গ্রাফটাকে হিস্টোগ্রামও বলা হয়। ঠিক আছে? জি ম্যাম, বুঝছি। ওকে। এখন আসো মোডাল স্পিড বলছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিতে যে স্পিডটা থাকে। তাহলে এই গ্রাফ থেকে আমরা সবচেয়ে টপ ফ্রিকোয়েন্সিতে কোন ভ্যালুটা আছে, ধরো এইখান থেকে যদি কানেক্ট ইয়ে দেই, ধরো আমি এটা টপ, সবচেয়ে টপ ফ্রিকোয়েন্সি এইটা না? তাহলে এই পয়েন্টটা থেকে আমি ভার্টিক্যালি নিচে নামলে এই স্পিডটা পাচ্ছি। এই স্পিড হচ্ছে সাপোজ 32 কিলোমিটার পার আওয়ার। সো তার মানে 32 কিলোমিটার পার আওয়ারের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি ছিল। অর্থাৎ আমাদের যে এখানে 822টা গাড়ি গেছে, 822টা গাড়ির ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক গাড়ি 32 কিলোমিটার পার আওয়ারে চালাইছে। বাকি গাড়িগুলা একটা রেঞ্জের মধ্যে চলছে, কিন্তু 32 কিলোমিটার পার আওয়ার এই স্পিডটা বারবার ফলো করছে হচ্ছে সবচেয়ে হাইস্ট ফ্রিকোয়েন্সি গাড়ি। সো এইটাকে বলা হয় হচ্ছে মোডাল স্পিড। এই যে আমরা সবচেয়ে
টপ থেকে যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটার এগেনস্টে যে স্পিড পাবো সেটাকে বলা হবে মোডাল স্পিড, এবং ডেফিনেশনও ঠিক সেটাই বলছে যে স্পিড এট দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যেই স্পিডটা সবচেয়ে বেশি বার ড্রাইভাররা ফলো করছে। ক্লিয়ার হয়েছে এটা? কোশ্চেনে কিন্তু মোডাল স্পিড বের করতে বলবো, কিন্তু তোমার মোডাল স্পিডের ডেফিনেশন তোমাকে মাথায় রাখতে হবে। বুঝা গেছে নাকি? দেখো, মিস মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির করসপন্ডিং যে স্পিডটা পাবো ওইটাই আমার হ্যাঁ, মোডাল স্পিড। মোডাল স্পিড। এখন হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আমরা এই গ্রাফ ছাড়া কিন্তু এখান থেকে সেটা পাওয়া মুশকিল। তুমি যদি গ্রাফ আঁকো তাহলে চূড়াটা তুমি ইজিলি পেয়ে যাচ্ছ, এবং এই চূড়াটাই কিন্তু বোঝাচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, মানে এখানে যতগুলো গাড়ি গেছে সবচেয়ে বেশি বার তারা ফলো করছে 32 কিলোমিটার/আওয়ারের স্পিডটা। ঠিক আছে? এটা মুছে কিভাবে? এটা না, না মুছে মুছে কিভাবে এটা? ও, আচ্ছা, এখন আসো এরপরে কি বলছে, পেস বের করতে। তো পেসের ডেফিনেশন কি? পেসের ডেফিনেশন ছিল রেঞ্জ, ইট ইজ এ range of speed usually taken in 10 or 15 মাইল পার আওয়ার ইনক্রিমেন্ট। অর্থাৎ একটা রেঞ্জ যেখানে 10 থেকে বা 15 মাইল পার আওয়ার ইনক্রিমেন্টে স্পিডের রেঞ্জটা তৈরি হয় আর কি। সো এখন আমরা যদি মোডাল স্পিড জানি তাহলে রেঞ্জটা বের করা ইজি হয়। মোডাল স্পিডের যেহেতু আমরা 32 পাইছি, 32 থেকে আমরা মোডাল স্পিড আমরা 32 পাইছি, 32 থেকে আমরা যেহেতু 10 থেকে 22 মাইল পার আওয়ার এটা ভ্যারি করে, তাহলে 32 থেকে 10 বিয়োগ দিলে আমরা একটা ভ্যালু পাবো 22, আর 22 এর সাথে যদি 15 যোগ করি তাহলে একটা ভ্যালু পাবো 37। অর্থাৎ আমাদের গাড়িগুলো 822টা গাড়ি 22 থেকে 32 কিলোমিটার পার আওয়ার রেঞ্জে গাড়ি চালাইছে। এইটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে, তুমি এই যে আমরা গ্রাফটা আঁকছি, এই গ্রাফের ভিতরে এই যে আমরা গ্রাফটা আঁকছি, এই গ্রাফের ভিতরে যে কোনো দুইটা পয়েন্ট তোমাকে এমন ভাবে নিতে হবে যেই দুইটা পয়েন্টের বিয়োগফল হবে 10 থেকে 22-এর ভিতরে, সরি 10 থেকে 15-র মধ্যে। তাহলে এই বরাবর এই দুইটা পয়েন্ট বরাবর যে স্পিডগুলা পাবা সেই স্পিডগুলা হচ্ছে তার রেঞ্জ। দেখো, ক্লিয়ার বুঝছো কিনা? এটা একটু আর পেস বের করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে, প্রথমে আমরা মোডাল স্পিড বের করে ফেলবো। মোডাল স্পিড থেকে আমরা 10 মোডাল স্পিড যেটাই পাও না কেন সেটাকে 10 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে পেসের ফার্স্ট পয়েন্টটা, আর এই পয়েন্টের সাথে 15 যোগ করলে আমরা পাবো পেসের লাস্ট পয়েন্টটা। সো অর্থাৎ 32 থেকে 22 কিলোমিটার, 10 বিয়োগ দিলে পাচ্ছি 22, 22-এর সাথে 15 যোগ করলে পাচ্ছি 37। এই দুইটা পয়েন্ট এখানে মার্ক করে দিতে হবে। এখানে এই দুইটা পয়েন্ট দেখো মার্ক করে দিছে, এবং এই মার্কটা এমন ভাবে করতে হবে এই গ্রাফের উপরে। এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে, এটা বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা বলে না কিছু? জি ম্যাম, বুঝছি। ওকে। আর আরেকটা ওয়ে হচ্ছে, তুমি এই গ্রাফের উপরে যে কোনো দুইটা পয়েন্ট ধরবা, যেই দুইটা পয়েন্টের ডিফারেন্স হচ্ছে 10 থেকে 15-র মধ্যে পড়বে। সাপোজ এখানে এই দুইটা পয়েন্ট ধরছে, এই দুইটা পয়েন্ট ধরে এখান থেকে ভার্টিক্যালি নিচে নামছে, নেমে আমরা দুইটা স্পিড পাইছি, এই দুইটার বিয়োগফল একটা হচ্ছে 22, একটা হচ্ছে 37, এই দুইটার বিয়োগফল হচ্ছে 15। তুমি চাইলে এই পয়েন্ট দুইটা ছাড়া অন্য এই যে এখানেও একটা পয়েন্ট ধরতে পারো। সাপোজ আমি ধরলাম এখানে একটা পয়েন্ট, সাপোজ আমি এইখানে একটা পয়েন্ট ধরলাম, এই দুইটা, হ্যাঁ। তাহলে এখান থেকে আমি যদি নিচে নামি তাহলে ভ্যালু আসে ধরো 26, আর এখান থেকে যদি আমি নিচে নামি তাহলে ভ্যালু আসে 35। এই দুইটার বিয়োগফল কত? হলুদ মনে হয় দেখা যায় না, তাই না? 9। 9। তাহলে এই দুইটা পয়েন্ট আমি নিতে পারবো না, কারণ এই বিয়োগফলটা হইতে হবে 10 থেকে 15-র মধ্যে। 10, 11, 12, 13, 14, 15।
এই ভ্যালুগুলোর মধ্যে হইতে হবে। তাহলে এইখানে না নিয়ে আমি এখানে আরেকটা ভ্যালু নিতে পারি। আরেকটা ভ্যালু নিলাম, ধরো হচ্ছে এইখানে এই একটা, এই একটা। এখান থেকে নিচে নামলে পাচ্ছি 25, এখান থেকে নিচে নামলে পাচ্ছি সাপোজ 36। তো 36 মাইনাস 25 করলে কত হয়? 11। 11। তাহলে এইটা আমাদের একটা মডেল পেস হইতে পারে। বুঝা গেছে? মিস, ম্যাডাম তাহলে তো এটা এটা আরেকটু মানে মানে ভ্যালু সবার সাথে সবার নাও মিলতে পারে, চেঞ্জ আসতে পারে না মিস? হ্যাঁ, এটা চেঞ্জ আসতেই পারে, চেঞ্জ আসতে পারে, কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে 10 থেকে 15 যাতে হয় ভ্যালুটা। নট ম্যান্ডেটরি যে তোমাকে এই ভ্যালুটা তুমি যে পয়েন্টগুলো আঁকছো সেই পয়েন্টের বেসিসে নিতে হবে, নট ম্যান্ডেটরি। তুমি যে কোনো এই গ্রাফ আঁকার পরে যে কোনো পয়েন্টে নিতে পারো। যেমন এইটা যদি আমি এখন নিই, এটা হচ্ছে 20 আর এখানে হচ্ছে এটা 40, বিয়োগফল হচ্ছে 20, আমার রেঞ্জের 10 থেকে 15 মধ্যে পড়তেছে না, তাই না? সো এটা নেওয়া যাবে না। আরেকটা পয়েন্ট নেই এখানে, এইটা আরেকটা ধরো অন্য কালার দিয়ে নেই। এখানে একটা পয়েন্ট ধরলাম, এখানে একটা আর এখানে একটা। এখান থেকে নিচে নামলে আমি পাচ্ছি সাপোজ 36, আর এখান থেকে নিচে নামলে আমি পাচ্ছি 24। তাহলে এটা কত হয়? 36 মাইনাস 24, এটাও কত হয়? 12, তাই না? ইয়েস মিস। তাহলে 12 কে আমি রাখতে পারবো নাকি না? মিস পারবো। পারবো, কারণ ডেফিনেশন বলতেছে 10 থেকে 15 মাইল কিলোমিটার পার আওয়ারে ইনক্রিমেন্টে এই জিনিসটা পেসটার রেঞ্জটা আমরা ফিক্স করি, তাহলে এটা 12 হচ্ছে, সো এটা আমরা রাখতে পারবো। মিস, বুঝা গেছে? যদি আমরা যে লাইনটা টানি, এটা মানে হরিজন্টাল যে লাইনটা আছে, এটা কি মিস হ্যাঁ, সবসময় হরিজন্টালি হতে হবে হরিজন্টালি নাকি? হবে, হ্যাঁ এটা হরিজন্টাল হইতে হবে, কারণ একই গ্রাফের দুইটা বিপরীত পয়েন্টকে তুমি ইন্ডিকেট করতেছো। মানে তুমি যেটা বলতে চাচ্ছ সেটা হচ্ছে মিস ইনক্লাইন কোন, ইনক্লাইন হতে পারবে না। না ইনক্লাইন লাইন হওয়া যাবে না। এটা না, ইনক্লাইন্ড হওয়া যাবে না। এখানে একটা পয়েন্ট ধরলে এই বরাবরে আরেকটা পয়েন্ট ধরতে হবে, ঠিক আছে? দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এইটা গেল হচ্ছে তোমাদের সেকেন্ড সেকেন্ড পার্টটা। থার্ড পার্ট হচ্ছে আপার অ্যান্ড লোয়ার ভ্যালু, আর ফোর্থ পার্ট হচ্ছে ডিজাইন স্পিড বের করা। তাহলে আপার অ্যান্ড লোয়ার ভ্যালুর ফর্মুলা আমরা বা ডেফিনেশন কি পড়ছিলাম? আপার লিমিট হচ্ছে 85% স্পিড, লোয়ার লিমিট হচ্ছে 15% স্পিড, আর ডিজাইন স্পিড হচ্ছে 98% স্পিড। তাহলে এখন আমি আরেকটা গ্রাফ আঁকবো। এই গ্রাফটা হবে হচ্ছে তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ। এইটাই যে তো একে যেন জিজ্ঞেস করলে তাহলে কিউমুলেটিভ কেন বের করব, সো এই পরের দুইটা পয়েন্টের জন্য আমাকে এটা আঁকতে হবে। এটাও নর্মাল গ্রাফ, এরকম একটা গ্রাফ তোমরা গ্রেড ডিস্ট্রিবিউশন কার্ভ হিসেবে আঁকছো ইয়াতে 201 বা 202 তে, কিন্তু সেখানে ওটা লগ লগ গ্রাফ ছিল, আমাদের এটা নর্মাল গ্রাফ, এটা লগ লগ না, ঠিক আছে? এখানেও স্পট স্পিড হচ্ছে এক্স এক্সিস আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়াই এক্সিস, অর্থাৎ ওই সেম টেবিলেরই কলাম 3 হচ্ছে এক্স এক্সিস, কলাম 5 হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে এই ভ্যালুগুলো পুট করলে এখানে এস এর মতো একটা কার্ভ আসবে। এই কার্ভ থেকে আমার 15, 85 আর 98% স্পিড বের করতে হবে। তাহলে 98 যদি আমি ধরি, 98 হচ্ছে এখানে, এখান থেকে আমি হরিজন্টালি একটা লাইন টানবো, টেনে এই কার্ভকে ইন্টারসেক্ট করে ভার্টিক্যালি নিচে নামলে আমি 98% স্পিড পাবো, যেটা এখানে লেখছে 46.2 কিলোমিটার পার আওয়ার। একইভাবে আমার আপার লিমিট হচ্ছে 85%, তাহলে এটা হচ্ছে 80, এটা 85। এখান থেকে আমি হরিজন্টালি যাব, যে ভার্টিক্যালি নিচে নামলে যেটা পাবো সেটা হচ্ছে আমার 85% স্পিড, এটা বলছে 35.5 কিলোমিটার। 0.5 যদি নাও ধরতে পারো 35, 36 লিখলেও সমস্যা নেই, যতটুকু ধরা যায়। আর লাস্ট হচ্ছে 15%, এটা হচ্ছে আমার 20, তাহলে এটা 15, এখান থেকে আমি পাইছি হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। এখন এই যে 15%, 85%, এগুলা তো আমি বলে দিব না, আমি খালি বলবো আপার লিমিট লোয়ার লিমিট বলো, অথবা ডিজাইন স্পিড বলো, অথবা সেফ স্পিডও আসতে পারে। সেফ স্পিড হলে কত নিব? 85%। সো এইটা আর আপার লিমিট কিন্তু সেম। মিডিয়ান যদি বলি তাহলে 50%, ওই একই গ্রাফ থেকে কিন্তু জাস্ট তোমার ভ্যালুগুলো বের করতে হবে।
বোঝা গেছে? সো আমার এই ডেফিনেশন গুলো মনে রাখতে হবে অঙ্কের জন্য, অথবা এগুলো শর্ট নোট হিসেবেও আসে। দেখো এই অঙ্ক ক্লিয়ার বুঝছো কিনা? এই অঙ্ক 15 মার্কসের মতো থাকে। ও আচ্ছা, এই অঙ্কের অবশ্যই গ্রাফের ভিতরে তোমাদেরকে এইগুলো লিখে দিতে হবে। এখানে আমরা যেমন লিখছি না 98, 85, এভাবে পয়েন্টগুলো বের করে গ্রাফের মধ্যে এটা লিখতে হবে মাস্ট, আদারওয়াইজ কিন্তু মার্কস কাটা যাবে। 15 পার্সেন্টাইল ইকুয়াল টু 20 কিলোমিটার পার আওয়ার, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? জি এই জি ম্যাম। অঙ্ক ম্যাম। শেষ। ইয়েস মিস। আচ্ছা, এই অঙ্ক শেষ। এখন আসো আরেকটা পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে দেখো আমি একটা বলছিলাম যে আমরা সাধারণত স্পিড ডাটাগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করি, তিনটা ওয়েতে: হিস্টোগ্রাম অ্যান্ড ফ্রিকোয়েন্সি কার্ভ, যেটা অলরেডি আমরা দেখাইছি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, যেটা আমরা একটু আগে দেখাইছি, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন। স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনের উপরে আরেকটা অঙ্ক আছে এখানে। স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনটা আমরা কখন করি? যখন দুইটা মিনের মধ্যে কম্পারিজন করি। এটা মানে কি, এখানে অনেক কথাবার্তা লেখছে, আমি শর্টলি যদি বলি, সাপোজ ধরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্পিড ক্যামেরা ইনস্টল করছি কিন্তু অনেক আগেই, কিন্তু আমরা ল এনফোর্সমেন্ট করছি এখন। এখন আমরা যদি চাই যে আমরা ল এনফোর্সমেন্টের আগে স্পিডের অবস্থা কি ছিল আর ল এনফোর্সমেন্টের পরে স্পিডের অবস্থা কেমন হয়েছে, এই দুইটার ভিতরে স্পিডের আসলে বেসিক পার্থক্য হয়েছে কিনা, স্পিড রিডাকশন হয়েছে কিনা সেটা চেক করতে চাই, তখন এই জাতীয় ফর্মুলাগুলো দিয়ে কাজ করতে হয়। এটা অনেক ক্ষেত্রে রিসার্চে প্রচুর পরিমাণে লাগে, অথবা কোনো কম্পারিজন কাজ যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে লাগে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ল এনফোর্সমেন্টের আগে সাপোজ 500টা গাড়ির স্পিডের ডাটা নিলাম, আর ল এনফোর্সমেন্টের পরে 500টা গাড়ির স্পিডের ডাটা নিলাম। এখানে গাড়ির সংখ্যা সেম থাকতেও পারে, নাও থাকতে পারে, বিফোর আর আফটারে। এরপরে হচ্ছে আমরা এই দুইটা স্টেজের গাড়িগুলোর স্পিডের একটা কম্পারিজন করব। সে কম্পারিজন করে যদি আমরা দেখি যে না একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আমরা পাচ্ছি, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের ল এনফোর্সমেন্ট যদি আমরা চালু রাখি তাহলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সেফ স্পিড আমরা মেনটেন করতে পারবো। সেই জাতীয় কেসের কথাই এখানে বলছে, যেমন বিফোর আফটার স্টাডিতে সাধারণত এই ধরনের কাজ করা হয়। This is done by comparing the difference between two sample mean speeds by using a statistical z-test. এটাকে বলা হয় statistical z-test. Assuming that the two sample means are from the same distribution, অর্থাৎ সেম জায়গার বা সেম লোকেশনের গাড়ি ডাটাই যাতে আমরা নেই। এখন তুমি ধরো তুমি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ডাটার সাথে কম্পেয়ার করতেছো ফার্মগেট রোডের ডাটা, তাহলে কিন্তু হবে না। কম্পেয়ার করতে হবে সবসময় সেম জিনিসের সাপেক্ষে। লাস্ট যেটা বলছে, ইন দ্য ট্রাফিক ইঞ্জিনিয়ারিং স্টাডিজ ইট ইজ ইউজুয়াল টু পারফর্ম দ্য টেস্ট অ্যাট 95% কনফিডেন্স ইন্টারভেল। অর্থাৎ আমরা ধরে নিব আমাদের এই সিগনিফিকেন্স টেস্টটা 95%ই কারেক্ট হবে, বাকি 5% ভ্যারিয়েশন থাকতে পারে। এটা থিওরিটিক্যালি আমরা বলি, কারণ যদি আমরা রিসার্চ, যেহেতু বারবারই বলতেছি এটা রিসার্চের পারপাজ ইউজ হয়, যদি আমরা এখনই বলে দেই যে না আমাদের 100%ই কারেক্ট, তাহলে অবশ্যই সেটা রিসার্চকে বায়াসনেস বলবে, বা মানুষ বলবে যে রিসার্চের ক্ষেত্রে তুমি কারচুপি করছো। এই কারণে আমরা কিছুটা সেফটি হাতে রেখে বলি যে 95%ই আমাদের ওকে থাকবে। এখন আসো এটার অঙ্কটার জন্য ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে সিম্পল একটা ফর্মুলা, এটা জেড টেস্টের ফর্মুলা। মডুলারের ভিতরে u1 - u2 থাকবে, বাই হচ্ছে এসডি গ্রেটার দ্যান জেড ক্রিটিক্যাল। এখানে u1 হচ্ছে মিন স্পিড অফ বিফোর স্টাডি, অর্থাৎ ল এনফোর্সমেন্টের আগে আমরা ধরো 500টা গাড়ির ডাটা নিছি, তাহলে 500টা হচ্ছে n1 স্যাম্পল সাইজ, আর ওই 500টা গাড়ির যে মিন স্পিড সেটা হচ্ছে e1। আর ল এনফোর্সমেন্টের পরে আমি আবার 1000টা গাড়ির স্পিড নিলাম, তাহলে 1000টা গাড়ির স্পিডের ডাটা হচ্ছে u2, আর 1000টা হচ্ছে n2 স্যাম্পল সাইজ। ঠিক আছে, এরপরে লাগবে হচ্ছে এসডি। এসডি এর ফর্মুলা হচ্ছে এটা, এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা তোমরা সবাই জানো। স্কয়ার রুট অফ s1 স্কয়ার বাই n1 প্লাস s2 স্কয়ার বাই n2। n1 আর n2 কি আগেই বলে দিছি, s1 s2 হচ্ছে এই যে u1 এর যে ভ্যালুগুলা নিছিলে সেগুলার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর s2 সরি
U1 এর যে স্পিডগুলো নিছিল সেগুলা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে S1, আর U2 তে যে স্পিডগুলো নিছিল সেগুলা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে S2। এই সবগুলো ভ্যালু গিভেন থাকবে, আমরা এই ফর্মুলাতে বসানোর পরে দেখব ভ্যালুটা কত আসে। সেই ভ্যালুটা মানে এই জেড এর ভ্যালু অবশ্যই জেড ক্রিটিক্যালের থেকে বড় হইতে হবে। জেড ক্রিটিক্যাল মানে হচ্ছে আমরা ধরে নেই 95% কনফিডেন্স ইন্টারভেলে জেড এর ভ্যালু হয় 1.96, এটা মুখস্থ রাখতে হবে। আমি যদি এখানে বলছে কি 95% আমরা কনফিডেন্স যে আমাদের ডাটা ওকে আছে, আর 5% লস আমাদের থাকতে পারে। আর জেড ক্রিটিক্যালের ভ্যালু আবার যদি আমি অন্য পার্সেন্টেজ ধরি 90 ধরি, তাহলে সেক্ষেত্রে এই 1.96 হয় না, ওই ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। তোমাদের ওইখানে যাওয়ার দরকার নেই, আমরা আপাতত জানি যে 95% কনফিডেন্স ইন্টারভ্যালের জন্য জেড এর ভ্যালু, জেড ক্রিটিক্যালের ভ্যালু হচ্ছে 1.96। এই ভ্যালুটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন আমরা একটা অঙ্ক করি, তোমরাই করো, করে আমাকে বলো। এই যে ফর্মুলার অঙ্কের কোশ্চেনে সবকিছু বলে দেয়া আছে, তোমরা এই ফর্মুলা বসে অঙ্কটা করো। আগে এগুলা ভ্যালু লিখে নাও, ভ্যালু লিখে নিয়ে আমি ফর্মুলাটা দেখাচ্ছি। কোশ্চেনটা আগে পড়ো। ম্যাম, N1 N2 তে স্যাম্পল সাইজ বলতে কি বুঝাচ্ছিল, মানে স্যাম্পল? কয়টা গাড়ি ডাটা নিছো? আচ্ছা আচ্ছা। যেমন সাপোজ ধরো তোমরা রোডের ক্যাপাসিটি মেজার করছো, বাম পাশের লেনে যতগুলা গাড়ি ছিল তোমরা কি ততগুলা গাড়ি ডান পাশের লেনেও নিছো? না তো, তোমরা 30 মিনিটে যে কয়টা পাইছো, তাই না? সো স্যাম্পল সাইজ তো তাহলে চেঞ্জ হয়ে গেছে, এখানে ঠিক সেটাই বলছে। একটাতে 250 আর একটাতে 280। স্যাম্পল সাইজ গাড়ি নিয়ে আমরা যখন গাড়ির স্পিডের ডাটা নিয়ে কাজ করি তখন কখনোই স্যাম্পল সাইজটা ম্যান্ডেটরি না যে তোমাকে সেম স্যাম্পল সাইজ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এখানে সেটাই করছে। এটা করো, লেখছো এগুলা, লেখার পরে ফর্মুলা দিব, ফর্মুলা দিচ্ছি, ফর্মুলাতে বসা অঙ্কটা করো। এসডি টা কি রুট নাকি স্কোয়ার রুট, স্কোয়ার? ও স্কোয়ার হ্যাঁ রুট। হ্যাঁ, জি। দেখো মাত্র 17 জন জয়েন করছে, এই কারণে ক্লাস নিতে ভালো লাগে না। এসডি তো মিস ওয়ানের কম আসবে না? হ্যাঁ কি বলো? এসডি এর যে ভ্যালুটা এটা কি মিস 0.65? এসডি কি জানি বাকিদের কত আসছে। বাকিরা করো নাই কেউ? তোমার কেউ করে নাই? এত সময় লাগলে তো সমস্যা, ছোট্ট অঙ্কে। এই দেখো এইচডি এর ভ্যালু 0.65 আসছে, এইচডি এর ভ্যালু 0.65 আসছে, জি ম্যাম, 0.648। আর জেড এর ভ্যালু আসছে 4.92, যেটা কিনা জেড ক্রিটিক্যাল 1.96 এর থেকে বড়। যদি বড় হয় তাহলে আমরা বলতে পারবো ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট দ্য ডিফারেন্স ইন মিন স্পিডস ইজ সিগনিফিকেন্ট। অর্থাৎ বিফোর এবং আফটার স্টাডিতে আমরা যে স্পিড বের করছি সেগুলোর ভিতরে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। কত পার্সেন্ট সিগনিফিকেন্ট? 95% লেভেলে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ আমাদের এই মেজারটা নেওয়া ওকে আছে।
আর যদি কম হয় তাহলে বলবো যে কোনো ডিফারেন্স নাই, তেমন কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। বুঝা গেছে? সেই অঙ্ক, ছোট অঙ্ক। জি মিস। এই সব স্টুডেন্টরা জানে তো যে আজকে ক্লাস নিব? কারণ ইয়াদের তো মিস করার কথা না। এই সেকশনের মেয়েগুলা ওরা তো খুব সিরিয়াস, ও তো কাউকে তো দেখতেছি না, নোমানও তো নাই। এই সেকশনে কে আছো? ইমন আছো মনে হয়, জয় তো আছো। তোমাদের ইয়ারা জানে বা ম্যাম সেকশনে বলা সবাই হয়েছে। জানে? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু করার নাই। আচ্ছা, এই চ্যাপ্টারে আরেকটা জিনিস যেটা বলবো, এই অঙ্কটা ছোট অঙ্ক, এই অঙ্কটা কিভাবে আসতে পারে, একটু আগে যে অঙ্কটা করাইছি সে অঙ্কটা যদি এরকম আসে তাহলে এটা 15 মার্কসের হয়। এই অঙ্কটার সাথে আমি যদি এখানে ধরো একটা স্ট্রিমের সাথে আরেকটা স্ট্রিম অ্যাড করে দেই, অর্থাৎ ধরো বিফোর আফটার স্টাডির কোনো কিছু মেনশন করে দেই, বা দুইটা স্পিডের কলাম দেই, দুইটা নাম্বার অফ ভেহিকেলের কলাম দেই, সেক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের এই অঙ্কটাও অ্যাটাচ করা আছে। বুঝা গেছে? সেক্ষেত্রে কোশ্চেনের মার্কস হয়ে যাবে 20। সাপোজ আমি বললাম যে আমরা এরকম দুইটা ট্রাফিক স্ট্রিমের ডাটা নিচ্ছি, প্রথম স্ট্রিমের কেস হচ্ছে এরকম, আর বলে দিলাম যে প্রথম স্ট্রিম থেকে তোমরা এগুলো বের করো। আবার বললাম যে সেকেন্ড স্ট্রিম এবং প্রথম স্ট্রিম থেকে তোমরা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা বের করো, তখন ওই পোর্শনটাও চলে আসবে। সো এরকম যদি আসে সেক্ষেত্রে তোমার মার্কস থাকবে 20। ঠিক আছে? এখান থেকে একটা অঙ্ক আসবে, স্পিডের থেকে একটা অঙ্ক আসবে, ভলিউম থেকে একটা অঙ্ক আসবেই মাস্ট। আমার চ্যাপ্টার বাদ দেওয়ার অপশন নেই, আমার চ্যাপ্টার যা আছে, 3টা চ্যাপ্টার আছে, 3টা থেকে প্রশ্ন হবেই। ম্যাম, তখন S1 N1 এগুলার ভ্যালু কিভাবে নিব? S1 S2 S1 তোমার স্ট্যান্ডার্ড ডেফিনেশনের ফর্মুলা তো সেম। ও আচ্ছা, তখন S1 S2 ওই যে বের করে নিবা, ঠিকই তো আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা মাথায় রাখবা, স্পিডের ডাটা থাকবে, স্পিডের গুলো থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে নিবা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা মাথায় রাখবা, নরমাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয়, নরমাল ফর্মুলা স্যাম্পল সাইজ দিয়েই হয়। তো ফর্মুলা পড়ে আসবা। ঠিক আছে? মানে কি মিস S1 আর S2 বের করার ফর্মুলা? হ্যাঁ, তোমার স্পিড ডাটা দেয়া আছে, 10টা 20টা গাড়ির স্পিড ডাটা দেয়া আছে, সেখান থেকে S1 বের করা কিভাবে বের করতে হয় এটা শিখবা। এগুলো একদম স্ট্যাটিস্টিক্সের জিনিস, তোমরা পড়ছো এগুলো ছোটবেলায় ম্যাম, আর ম্যাথে। তখন স্যাম্পল সাইজটা কি হবে, যেই এসটা পাবো ওটার জন্য, যেটা তখন? দাঁড়াও দেখি আছে কিনা। স্ট্যান্ডার্ড number of data points, each of the values of the data। এই যে দেখো, তার মানে হচ্ছে xi মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই n মাইনাস 1। তাহলে n হচ্ছে, সাপোজ ধরো তুমি প্রথম বিফোর স্টাডিতে আমরা 500টা গাড়ি নিছি, 500টা গাড়িরই এই টেবিল যদি আমি বলি, 500টা তো আর দিব না, ধরো এই যে এরকম একটা স্পিড ডাটা দেয়া থাকলো, ঠিক এরকম ভাবে স্পিডের ডাটা দেয়া থাকলো। এখন তুমি দেখলা যে তোমার এখানে যেমন 822টা গাড়ির ডাটা এভাবে দেওয়া আছে, তো এরকম একটা দেয়া থাকলো, এখান থেকে তোমার মিড স্পিড বের করতে হবে। মিড স্পিড বের করার পরে তোমার কি করতে হবে, ফর্মুলাটা কই, xi মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই n মাইনাস 1। তাহলে এখানে 822 মাইনাস 1 হবে, আর xi মাইনাস এক্স বার, xi কি হবে, xi হবে হচ্ছে এই যে xi হচ্ছে 7.5 মাইনাস এক্স বার, এক্স বার কি হবে, এই এই যে এখানে যতগুলো ভ্যালু আছে সেগুলোর মিন, অর্থাৎ যে 30.73 মনে হয় হবে। ঠিক আছে? অথবা এই মিড স্পিডের যে এভারেজ সেটাকে আমরা বলবো এক্স বার। এক্স বার হচ্ছে মিড স্পিডের যে এভারেজ গুলো সেগুলো,
আর xi হচ্ছে এক একটা রো এর যে স্পিড, অর্থাৎ 7.5 মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই হচ্ছে 822 মাইনাস 1, এরকম কিছু একটা আসবে, সেটা হবে হচ্ছে তোমার x1, সরি s1। একইভাবে আরেকটা স্ট্রিমের ডাটা থাকবে, সেখান থেকে বের হবে s2। বুঝা গেছে? এটা যদি অনেক বড় অঙ্ক হয়ে যাবে, হয়তো বা s1 s2 ভ্যালু গিভেন থাকবে, এটা অনেক বড় অঙ্ক হয়ে যাবে, এটা এক্সেল ছাড়া পারবা না। সো এই অঙ্কটা আসতে পারে, বাট s1 s2 বের করা ঝামেলা, সো s1 s2 গিভেন থাকবে। u1 u2 গিভেন থাকবে না, কিন্তু s1 s2 গিভেন থাকবে যদি আসে। ঠিক আছে, বুঝা গেছে? এই চ্যাপ্টার শেষ। তাহলে আরেকটা চ্যাপ্টার বাকি আছে আমার, ওই চ্যাপ্টারটা শেষ করে দিই। এটা হচ্ছে ওডি সার্ভে। ওডি সার্ভে, ওডি মানে কি বলো, জানো কেউ? ওডি সার্ভে হচ্ছে ও মানে অরিজিন, ডি মানে ডেস্টিনেশন। সাপোজ তোমাদের ক্ষেত্রে যদি আমি বলি তোমরা বাসা থেকে ইউএপি তে যাও, তাহলে বাসা হচ্ছে তোমাদের অরিজিন আর ইউএপি হচ্ছে তোমাদের ডেস্টিনেশন। ওডি সার্ভের introduction কি? An OD survey study is used to determine travel patterns of a traffic on an installation during a typical day. অর্থাৎ যে কোনো মানুষের ট্রাভেল প্যাটার্নটাকে বোঝার জন্য ওডি সার্ভে করা হয়। যেমন হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, ওডি সার্ভে আমাদের কখন লাগে বা আমরা কেন করি। ট্রান্সপোর্ট প্ল্যানারদের কোনো কাজই ওডি সার্ভে ছাড়া সম্ভব না। সাপোজ হচ্ছে তোমরা রাস্তায় একটা ক্রসওয়াক দিতে চাচ্ছ বা ফুটওভার ব্রিজ দিতে চাচ্ছ, ফুটওভার ব্রিজকে মানুষ র্যান্ডম লোকেশনে দেয়? তা তো দেয় না। ফুটওভার ব্রিজটা তোমাকে প্ল্যানিং অনুযায়ী যদি করতে চাও, তাহলে এমন জায়গায় দিতে হবে যে জায়গায় মানুষ সবচেয়ে বেশি পারাপার করে। যেমন একটা বাস স্টপ, তুমি একটা রাস্তা একটা বাস স্টপ দিতে চাচ্ছ, বাস স্টপ কি তুমি যেখানে খুশি সেখানে দিবা? তা তো না। তুমি আগে অবজার্ভ করবা যে কোন জায়গাটায় মানুষ সবচেয়ে বেশি দাঁড়ায় থাকে বাসে ওঠার জন্য বা বাসের জন্য ওয়েট করে, আবার রাস্তা ক্রসের জন্য কোন জায়গাটা মানুষ বেশি প্রেফার করে। সাধারণত দেখবা যে যদি রাস্তার মাঝখানে কোনো মিডিয়ান টিডিয়ান না থাকে, তাহলে সাপোজ ধরো তুমি রাস্তার বাম পাশে দাঁড়ায় আছো, রাস্তার ডান পাশে একটা হসপিটাল আছে, একটা ছোট্ট দোকান আছে, আর আরেকটা হচ্ছে খোলা মাঠ আছে। ম্যাক্সিমাম মানুষই হসপিটাল যেদিকে আছে ঠিক সেই বরাবর রাস্তাটা ক্রস করবে। তাহলে কি তোমার তাহলে ফুটওভার ব্রিজ যদি দিতে চাও, আমরা ওই জায়গাটাকে সিলেক্ট করব। এখন আমি এই যে মানুষ কাউন্ট করতেছি, একটা হচ্ছে মানুষ রাস্তার বাম পাশে হচ্ছে অরিজিন, রাস্তার ডান পাশে হচ্ছে ডেস্টিনেশন। তাহলে এই যে অরিজিন এবং ডেস্টিনেশন, এই একই অরিজিন থেকে একই ডেস্টিনেশনে কতগুলা মানুষ যাচ্ছে, তাদের ভলিউম কিরকম, সেইটার উপর ডিপেন্ড করে হচ্ছে অরিজিন ডেস্টিনেশন, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে প্ল্যানিং। সেই অরিজিন ডেস্টিনেশন সেরকম একটা জিনিস, এবং প্রত্যেকটা ট্রান্সপোর্টেশনের প্রত্যেকটা কাজের জন্য অরিজিন ডেস্টিনেশন জানতে হয়। আরেকটা এক্সাম্পল যদি আমি বলি, মেট্রো রেল। মেট্রো রেল ধরো এখন আর অনেকগুলা লাইনের কাজ শুরু হওয়ার কথা বা হচ্ছে, কিন্তু প্রথম কেন মিরপুর থেকে মতিঝিল কেন প্রথমে ব্যয় করলো? অনেক মানুষই তো বলতে পারে ধানমন্ডিতে আমরা এত মানুষ থাকি, গুলশানে আমরা এত মানুষ থাকি, এদেরকে দিল না, প্রথমে মিরপুর থেকে মতিঝিল দিল। এটার কনসেপ্ট কি? হয়তোবা সবগুলো রুটেরই ডাটা তারা দেখছে যে মতিঝিল থেকে মিরপুর অথবা মিরপুর থেকে মতিঝিলে প্রথম কনসেপ্ট হচ্ছে লো ইনকাম পিপল বসবাস করে ধানমন্ডি গুলশানের তুলনায়। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে মিরপুরবাসীদের মতিঝিলে দেওয়ার যে ভলিউম, গুলশানবাসীদের মতিঝিলে আসার সেই ভলিউম কম পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে। একইভাবে ধানমন্ডিবাসীদেরও মতিঝিলে যাওয়ার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যাওয়ার টেন্ডেন্সি কম। গুলশানবাসী আর ধানমন্ডিবাসীরা কি ইউজ করে? প্রাইভেট কার বেশি ম্যাক্সিমাম ইউজ করে, এই কারণে ওদেরকে পাত্তা দিছে কম। মিরপুরবাসীরাও লো ইনকাম পিপল, মতিঝিলবাসীরাও লো ইনকাম পিপল, অথবা মিরপুরবাসীরা তাদের কাজের পারপাজে মতিঝিলে যায়, এই কারণে এই রুটটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। তাহলে আমি এই যে প্রায়োরিটিটা বুঝলাম কিভাবে, মিরপুরবাসীর সংখ্যা বেশি, এই রুটটাতে যারা যাতায়াত করে তাদের সংখ্যা বেশি, যারা প্রায় পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে তাদের সংখ্যা বেশি,
এই ইনফরমেশন গুলো গ্যাদার করার জন্য ওডি সার্ভে করা হয়। বুঝাতে পারছি আমি? কথা বলে না কেউ। এই একটা দুইটা পয়েন্ট বুঝলেই কিন্তু পুরা ওডি সার্ভেটাকে বোঝা যায়। যেমন তোমরা ইউপিতে আসার দিকে, সাপোজ আমরা হচ্ছে ইউপির জন্য একটা বাস সার্ভিস চালু করতে চাচ্ছি। এখন আমরা ঢাকার বিভিন্ন রুট থেকে তোমরা আসো, সবগুলো রুটেতে বাস দেওয়া সম্ভব না। তাহলে আমরা কি করবো? নেটওয়ার্কিং করবো। নেটওয়ার্কিং এর জন্য প্রথম কি, কতগুলো স্টুডেন্ট, পুরা তোমাদের ইউপিতে ধরো 10,000 স্টুডেন্ট আছে, 10,000 স্টুডেন্টের অরিজিন ডেস্টিনেশন তো সবাই জানি, অরিজিন জানার চেষ্টা করব। অরিজিন থেকে ডেস্টিনেশন পর্যন্ত আমরা কতগুলো পাথ আঁকবো। পাথ আঁকার পরে দেখবো কোন পাথটায় ভলিউম সবচেয়ে বেশি, তাহলে সেই পাথটাকে আমরা বাস দেওয়ার চেষ্টা করব। এগুলো হচ্ছে অরিজিন ডেস্টিনেশন সার্ভের কাজ। সেখানে ঠিক এই কথাগুলোই বলছে। ট্রাফিক ভলিউম কাউন্ট করব, গিভ দ্য অ্যামাউন্ট অফ ট্রাফিক পাসিং অ্যাট স্পেসিফাইড লোকেশন অন দ্য রোড, বাট দে ডু নট ইন্ডিকেট হোয়ার ট্রাফিক ডিজায়ার টু ট্রাভেল। এখন দেখো তোমাদেরকে বলছে কি, আমরা ট্রাফিক ভলিউম বের করলেও তো এই জিনিস জানতে পারতাম, কিন্তু ট্রাফিক ভলিউমে তুমি শুধু সাপোজ ধরো পান্থপথ সিগন্যাল থেকে ইউএপিতে গাড়ি আসতেছে, তুমি কতগুলো গাড়ি ঢুকতেছে সেটা জানতেছো, কিন্তু এই গাড়িগুলো আসলে ইউএপি রাস্তাটা কি র্যান্ডমলি ইউজ করতেছে, নাকি ইউএপিতে আসার জন্য ইউজ করতেছে, নাকি হঠাৎ একদিন আসছে, সেইটা তো তুমি ট্রাফিক ভলিউম কাউন্ট করে বুঝতে পারবা না। তখন তোমার ওদের ডেস্টিনেশন জানার জন্য, ওদের উদ্দেশ্য জানার জন্য তোমাকে অরিজিন ডেস্টিনেশন সার্ভে করতে হবে। সেটা হচ্ছে সেই পয়েন্ট যে আমরা অরিজিন ডেস্টিনেশন সার্ভের মাধ্যমে আরো ডিটেইল ইনফরমেশন পাই যে কতজন মানুষ এই রাস্তাটা ইউজ করতেছে, কেন ইউজ করতেছে। এগুলো ছিল নর্মাল ইন্ট্রোডাকশন যে অরিজিন ডেস্টিনেশন সার্ভের নর্মাল এই জিনিসটা আসলে কি। আর এখন আসতেছে অবজেক্টিভ। অবজেক্টিভটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে যা যা পড়াবো মোটামুটি সবই ইম্পর্টেন্ট ধরতে পারো, আর যেগুলা পড়ানোর না সেগুলো ইম্পর্টেন্টও না। ঠিক আছে? অবজেক্টিভ কি? টু নো দ্য টার্মিনাল পয়েন্টস অফ এ ট্রিপ। ট্রিপস কি বলো তো? ট্রিপস কোনটা বলো? ধরো তুমি জব করো, তুমি জবের পারপাজে তোমাকে ঢাকাতে, তুমি বাসা ঢাকায়, তোমাকে পোস্টিং করে দিছে কক্সবাজার, তুমি অনেক দিন পরে কক্সবাজার থেকে আবার ঢাকায় আসবা, এটাকে ট্রিপ বলে? নাকি তুমি তোমার ফ্রেন্ডদের সাথে 5 দিনের জন্য ঢাকা থেকে কক্সবাজারে একটা বেড়াইতে যাচ্ছ, সেইটাকে ট্রিপ বলে? কোনটাকে ট্রিপ বলে? আমার ছেলে এখান থেকে অ্যান্সার দিতেছে। কোনটাকে ট্রিপ বলে বলো? বলো দেখে, আমার ছেলে তো অ্যান্সার দিচ্ছে, তোমাদের অ্যান্সার কি ওর সাথে মিলে কিনা, শুনছো কিনা ওর কথা জানি না। বলো কোনটাকে ট্রিপ বলে? মিস ফ্রেন্ডদের সাথে যাওয়াটা। জি ম্যাম, যেটাও বলছে। যেটাও বলছে। কেন এটাকে ট্রিপ বলে বলো? ঠিক আছে, তোমাদের অ্যান্সার ঠিক আছে, বাট এটাকে ট্রিপ বলে কেন? ট্রিপ হচ্ছে শর্ট টাইমের জন্য, অথবা টু ওয়ে, যেটা যেমন তোমরা বাসা থেকে ইউপি-তে আসতেছো, ইউপি থেকে বাসা যাচ্ছ, এটা একটা ট্রিপ। তোমার টু ওয়ে ট্রাভেলটাকে ট্রিপ বলে, ওয়ান ওয়ে ট্রাভেলকে ট্রিপ বলা যাবে না। ঠিক আছে? যেমন তোমরা ইউপি-তে আসি তো থাইকে যাও না, সো তোমাদের এটা হচ্ছে একটা ট্রিপ, প্রতিদিন তোমরা এই ট্রিপটা দিচ্ছ, এটাকে এডুকেশনাল ট্রিপ বলে। সো এই ট্রিপের পয়েন্টগুলো, অরিজিন ডেস্টিনেশন জানার জন্য আমার এই জিনিসগুলো, এই সার্ভেগুলো করতে হয়। ডিরেকশন অফ ট্রাভেল, যেমন তুমি ইউপিতে আসতে চাচ্ছ, মিরপুর থেকে আসতেছো, তোমার অনেকগুলো রুট আছে, তুমি কোন রুটটা বেশি চয়েস করো সেইটা জানার জন্য ওডি সার্ভে করতে হয়। ট্রিপ লেংথ, তোমার লেংথটা কত টাইম ধরে তুমি করতেছো, সেইটার জন্য ওডি সার্ভে করতে হয়। ফর ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, ডিজাইন অ্যান্ড অপারেশন অফ রোড নেটওয়ার্ক অ্যান্ড টার্মিনালস, সো রোড নেটওয়ার্কের অপারেশনের জন্য আমার ওডি সার্ভে করতে হয়, যেটা মেট্রো রেলের এক্সাম্পল দিলাম। ফর প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড পার্কিং ফ্যাসিলিটিস, পাবলিক ট্রান্সপোর্টও যেটা বললাম মেট্রো রেলের কথা সেটাই। পার্কিং স্বাভাবিকভাবে তোমরা ধরো গুলশান থেকে যারা ইউপিতে আসে, তারা ম্যাক্সিমামে কিন্তু পার্সোনাল গাড়িতে আসে, এই কারণে তাদের জন্য পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা জরুরি না। এই কারণে গুলশানে দেখবা যে সবার পরে চিন্তা করতেছে মেট্রো রেলের কথা, কারণ ওরা ওই বাসা থেকে গাড়িতে চড়েই আসতে পছন্দ করে। ওরা বাসা থেকে মেট্রো রেল স্টেশন পর্যন্ত রিক্সায় যাবে, রিক্সা থেকে মেট্রো রেল উঠবে, এত ওই গুলশানবাসীরা পছন্দ করে না।
সো এটা হচ্ছে মানুষের ইকোনমিক কনসিডারেশন গুলো, কিভাবে একটা মানুষের চাহিদা চেঞ্জ হয়ে যায়। যেমন আমার কথা যদি আমি বলি, আমি কিন্তু যখন প্রথম জব করি তখন আমি স্মেকে ছিলাম একদম পাশ করার পরপরই। তখন কিন্তু আমার এইসব এত ছিল না। আমি তখন কি করতাম, লোকাল বাসে উঠে বাড়ি, আমার অফিস ছিল বাড়িধারা, আমি তখনও শাহবাগেই থাকতাম বা পরিবাগেই থাকতাম। পরিবার থেকে আমি বাড়িধারা চলে যেতাম লোকাল বাসে। লোকাল বাস কোনগুলা তো বুঝতেছো, যে তখন ভাড়া ছিল মনে হয় 10 টাকা 20 টাকা এরকম। একদম তোমার যে লোকাল বাস, যে এখনকার সিটিং বাসগুলা না আর কি, ওইসব বাসে আমার সাথে ট্রাভেল করতো কারা, কারণ বাজারের সবজিওয়ালারা, ওদের সাথে আমি বসে চলে যেতাম। আমার তখন এগুলো কিছুই গায়ে লাগতো না। কিন্তু এখন আমার কাছে আমার এখন বয়স হয়েছে, আমি এখন একটা পজিশনে গেছে, আমার এখন মনে হয় যে আমি পাবলিক ট্রান্সপোর্ট বলতে এই ধরনের বাসে আমি এখন যাতায়াত করতে পারবো না, লোকাল বাস। আমি হয়তো এখন সিটিং বাসও আমার এখন প্রেফারেবল না, আমার এখন প্রেফারেবল হচ্ছে এসি বাস। সো এই যে আমার চাহিদাগুলো চেঞ্জ হচ্ছে, আমার ডিমান্ডগুলো চেঞ্জ হচ্ছে, এটা কি আমার ইকোনমিক্স স্ট্যাবিলিটির কারণে চেঞ্জ হচ্ছে। আমি যদি এখন আগের ইকোনমিক স্টেজেই থাকতাম তাহলে আমি হয়তো বা এই ডিসিশনে আসতে পারতাম না। আবার আমি যদি এখন বলি যে না, আমি এখান থেকে ইউপিতে যাব মেট্রো রেলে, আমার মেট্রো রেল কিন্তু আমার বাসার 2টা স্টেশনে আমার বাসার কাছে। সো এটাও আমার কাছে ফিজিবল না, কারণ আমার কাছে মেট্রো স্টেশন পর্যন্ত যাইতে আমাকে ভালোই হাঁটতে হয়। এখন আমি যদি হেলদি লাইফস্টাইল লিড করি তাহলে আমার মনে হতো যে না, আমি যাই, হেঁটে যাই। যেমন জাপান হলে কিন্তু আমি এটা করতাম, কিন্তু বাংলাদেশে হাঁটার কোনো এনভায়রনমেন্ট নাই, সো আমাকে এটা ইনফ্লুয়েন্স করে না। আমি বাসা থেকে নামলে রিক্সা পাই, রিক্সা দিয়ে সুন্দর মতো চলে যাই। সো এই যে আমার আমার নিজস্ব জিনিসগুলো আমাকে ইনফ্লুয়েন্স করতেছে, এই জিনিসগুলো কিন্তু ওডি সার্ভের উপর প্রভাব ফেলে। তো এখানে এটাই বলছে যে প্ল্যানিং এবং ডিজাইনিং পাবলিক ট্রান্সপোর্টের প্ল্যানিং এর জন্য অবশ্যই ওডি সার্ভে ম্যান্ডেটরি। আর একটা হচ্ছে পার্কিং ফ্যাসিলিটিস। পার্কিং একটা এক্সাম্পল দাও দেখি। পার্কিং ফ্যাসিলিটিস এর জন্য আমরা কেন ওডি সার্ভে করব বলো, কিভাবে কেন করব বলো। দেখি কেউ একজন বলো। এগুলা যত নিজেরা ডিসকাস করবা তত হচ্ছে বুঝতে পারবে, এগুলা মুখস্থ করার জিনিস না। একটা কিছু মুখস্থ করতে গেলেই তোমরা হারায় ফেলবা, গুলায় ফেলবা। এখানকার কথাগুলো সব একই রকম, সো মুখস্থ করে লিখতে গেলে গুলায় ফেলবা, তার থেকে নিজেরা বুঝে লেখো। পার্কিং এর জন্য কেন আমি ওডি সার্ভে করব বলো। পার্কিংও তো একটা প্ল্যানিং এর এটা একটা পার্ট। ধরো হচ্ছে তুমি বসুন্ধরা সিটির কথা যদি বলি, বসুন্ধরা সিটি যখন প্রথম ডিজাইন করছিল তখন ওরা পার্কিং এর জন্য মাত্র একটা ফ্লোর চিন্তা করছে, কিন্তু এখন কিন্তু ওরা একদম ঢাকার সেন্টারে করছে বসুন্ধরা সিটি। তাহলে ওদের তখনই বোঝা উচিত ছিল, তখন যদি 1000 মানুষ যায়, এখন বা সুদূর ভবিষ্যতে 20,000 মানুষ যাবে, তো তাদের পার্কিং ফ্যাসিলিটিস তো ওরা ব্যবস্থা করতে পারতেছে না। তো বসুন্ধরা পার্কিং এর জন্য দেখবা বিশাল একটা লেন পুরাটাই অকুপাইড থাকে। তো এই প্ল্যানটা যদি ওরা আগে থেকেই করতো যে না, আমি 20 বছরের জন্য করতেছি, তাহলে 20 বছরের পরে আমার কত প্রেডিকশন হবে, সে প্রেডিকশন করে যদি আমি করতাম, তাহলে আমার পার্কিং ফ্যাসিলিটিস এখনো ভালো মাত্রায় ফাঁকা থাকতো। বাইরের দেশে ডেভেলপড কান্ট্রিগুলো সবসময় কোন একটা মার্কেট করুক, তাহলে তার আগে ওরা প্রেডিক্ট করে যে কত মানুষ এখানে আসতে পারে, এবং একটা নির্দিষ্ট বছর পর্যন্ত তারা হিসাব করে, তখন ওদের আর পার্কিং এর কোনো প্রবলেম হয় না। তো পার্কিংও একটা প্ল্যানিং এর একটা পার্ট। সো পার্কিং এর জন্য তোমাদের এওডি সার্ভে করতে হয়। ফর ইকোনমিক ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভ প্ল্যান। সো তোমার ইকোনমিক ইভ্যালুয়েশন যেমন হচ্ছে, তুমি এই যে আমি আমার কথা যেটা বললাম, আমি কি মেট্রো ইউজ করব না রিক্সা ইউজ করব না পার্সোনাল কার ইউজ করব, কোনটা আমার জন্য ফিজিবল হয়, ইকোনমিক হয়, সেটাও চিন্তা করতে গেলে ওডি সার্ভে করতে হবে। যেমন আমি প্রতিদিনই ইউপিতে যাই, কিন্তু আমি যদি একদিন ধরো একদিন আমি ইউপির তে গেলাম, একদিন আমি ইউআইইউতে গেলাম, একদিন আমি স্ট্যামফোর্ড গেলাম, তাহলে কি আমার পাথ তো একই থাকলো না। তাহলে সেক্ষেত্রে আমার ইকোনমিক ইভ্যালুয়েশন বা অরিজিন ডেস্টিনেশন সার্ভে জানা দরকার, যে অ্যাকচুয়ালি কোন মানুষগুলোর জন্য আমি অরিজিন এবং ডেস্টিনেশন সার্ভে করতেছি, কেন করতেছি। তো অবজেক্টিভ হচ্ছে সেই জিনিসগুলো, যে ওডি সার্ভে আমরা কেন করি বা কিভাবে আমাদেরকে হেল্প করে। কমন মেথড কি কি আছে,
একটা হচ্ছে ম্যাচিং লাইসেন্স, যেটা ওই দিন আমি ক্লাসে বলছিলাম, লাইসেন্স প্লেট নাম্বার নেওয়া, সেটা একটা মেথড, এটা আজকে রিপিট করব না। 2 নাম্বার হচ্ছে পোস্ট কার্ড সার্ভে। পোস্ট কার্ড সার্ভে হচ্ছে এটা বাইরের দেশে খুবই অ্যাভেলেবল, আমাদের দেশে নাই। ওই যে আমরা চিঠি পোস্ট করি না, ঠিক সেরকম। এটা কি করে, বিভিন্ন ইন্টারসেকশনে ড্রাইভারদেরকে দাঁড় করায় খুব অল্প সময়ের জন্য, তারপরে একটা কোশ্চেনিয়ার রেডি করে, কোশ্চেনিয়ারটা খুব ছোট একটা কোশ্চেনিয়ার থাকে, সেটা একটা পোস্ট কার্ডে ওরা প্রিন্ট করে, পোস্ট কার্ডটা ড্রাইভারদেরকে দিয়ে দেয়, ড্রাইভাররা বাসায় যেয়ে ফিল আপ করে আবার পোস্টিং যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে ব্যাক করে দেয়। এটা হচ্ছে পোস্ট কার্ড সার্ভে। এটা জাপানে অ্যাভেলেবল, ইভেন অনেক ডেভেলপড কান্ট্রিতেই এটা আছে। মানে আমরা তো সার্ভে করতে গেলে রাস্তা দাঁড়া করায় ওদেরকে টাইম নষ্ট করি, এটা ওই টাইম নষ্টটা করতে হয় না। ইন্টারসেকশনে যখন ওরা সিগনালে দাঁড়ায় তখন ওদেরকে কার্ডটা দিয়ে দেয়, ওরা সময় মতো কার্ডটা ফিল আপ করে আবার ব্যাক দিয়ে দেয়। কিন্তু পোস্ট কার্ড সার্ভের কিছু বেসিক কনসেপ্ট আছে। কার্ড শুড হ্যাভ প্রিপেইড পোস্টেজ অ্যান্ড বি সেলফ অ্যাড্রেসড, অর্থাৎ আমি যদি সার্ভেটা করি তাহলে আমার অ্যাড্রেসেই যাতে এটা পৌঁছায় সেই অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, এবং প্রিপেইড থাকতে হবে, অর্থাৎ তোমাকে যাতে পেড করতে না হয়। কোশ্চেন থাকবে খুবই অল্প, 5 থেকে 6টা। ওয়ার্ডিং থাকবে খুবই সিম্পল, যাতে সহজে অ্যান্সার করা যায়। তুমি যদি কোনো স্পেসিফিক জিনিস জানতে চাও তাহলে সেটাকে হাইলাইট করে দিতে হবে বিভিন্ন কালার দিয়ে। অ্যাডভান্স পাবলিসিটি ইজ এসেনশিয়াল, অর্থাৎ তোমাকে এই কাজটা করতে গেলে অবশ্যই তার আগে পাবলিসিটি করতে হবে। সাপোজ হচ্ছে আমি যখন জাপানে সার্ভে করতে গেছি তখন আমাকে পুলিশের পারমিশন নিতে হয়েছে। যেই এলাকায় আমি নিব সার্ভেটা করবো সেই এলাকায় কিন্তু পুলিশের পারমিশন আমার নিতে হয়েছে। আমি কোথায় আমার ক্যামেরা বসাইছি, কাদের সাথে সার্ভে করব তাদের একটা পারমিশন নিতে হয়েছে, এই পারমিশনগুলো রিটেন আকারে আমার নিতে হয়েছে। সেটা বাইরের দেশে একদম মানে মাস্ট ম্যান্ডেটরি জিনিস, আমরা আমাদের দেশে এই পারমিশনগুলো নেই না। বাট ক্যান্টনমেন্ট এলাকায় যদি তুমি কোনো সার্ভে করতে চাও, ক্যান্টনমেন্টে কিন্তু তোমার পারমিশন ছাড়া হবে না। তো পারমিশনের একটা পার্ট হচ্ছে অ্যাডভান্স পাবলিসিটি, তোমাকে অবশ্যই পাবলিসিটি করতে হবে। সাপোজ তুমি ক্যান্টনমেন্ট এলাকায় সার্ভে করতে চাচ্ছ, ওখানে তোমার কিছুদিন সার্ভে করার আগে কিছুদিন মানুষকে পাবলিসিটি করতে হবে যে আমি এই এলাকায় এরকম একটা সার্ভে করতে চাচ্ছি, মানুষ যাতে ইনফর্মড হয়। তো এটা হচ্ছে পোস্ট কার্ড সার্ভের নিয়ম। 3 নাম্বার হচ্ছে রোড সাইড ইন্টারভিউ, যেটা আমরা আমাদের দেশে করে থাকি যত্রতত্র, সেটা হচ্ছে রোড সাইড ইন্টারভিউ। এখানে অরিজিন, ডেস্টিনেশন এবং ট্রিপ লেংথ সম্পর্কে জানা হয়। রুট চয়েস, অর্থাৎ তুমি মিরপুর থেকে ইউপিতে আসতেছো, কোন কোন রুটে আসো সেগুলো সম্পর্কে জানা হয়, আর কোন কোন জায়গায় তুমি থামো, কি উদ্দেশ্যে থামো সেগুলো জানা হয়। 4 নাম্বার যে ট্যাগ অর স্টিকার মেথড, এটা হচ্ছে সিম্পল। আমরা যদি গাড়ির ভিতরে ট্যাগ লাগাই দেই, সে ট্যাগ হচ্ছে গাড়ির পুরো ট্র্যাকিং এর ইনফরমেশন তোমাকে দিবে, সেটা হচ্ছে ট্যাগ অর স্টিকার মেথড। টেলিফোন ইন্টারভিউ, এটা তোমাদের কাছে হাস্যকর লাগতে পারে, বা কানাডা বা ডেভেলপড কান্ট্রিতে কিন্তু টেলিফোন ইন্টারভিউ হয়, কিন্তু এটার জন্য আমাদের অ্যাডভান্স পাবলিসিটি লাগবে। আর হোম ইন্টারভিউ হচ্ছে তুমি যদি বাসায় যেয়ে করো, কিন্তু বাইরের দেশে এটা খুবই এক্সপেন্সিভ, কারণ এটার জন্য তোমাকে পারমিশন থেকে শুরু করে অনেক ইনফরমেশন তোমাকে কনফিডেন্সিয়াল রাখতে হয়। এই কয়েকটা ছিল, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কমন মেথডস অফ কালেক্টিং ওডি ডাটা। আর এটা হচ্ছে ট্রিপ অ্যান্ড পারপাস অফ ট্রিপ। পারপাস অফ ট্রিপ কয় ধরনের হতে পারে, একটা হচ্ছে ওয়ার্ক, স্কুল আর কলেজ, বিজনেস, সোশ্যাল, মেডিকেল, আদার্স। আমারটা কি ধরনের ট্রিপ বলো তো? আমি এখান থেকে বাসা থেকে ইউপিতে যাই, এটা কি ধরনের ট্রিপ বলো? মিস ওয়ার্ক। তোমাদেরটা? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। বিজনেস কাদের হবে? ইউপিতে কারা বিজনেসের জন্য আসে? মিস ওই যে ক্যান্টিনে যারা ফুড সেল করে। এক্স্যাক্টলি। সোশ্যাল বা রিক্রিয়েশনাল অথবা স্পোর্টস এর জন্য কারা আসে? মিস সোশ্যাল হলো কি, আজকে যে পেপসোডেন্টের যেই মানে গাড়ি আসছে। ক্যাম্পেইনটা হয়েছে, ওরা হচ্ছে মিস সোশ্যাল। হ্যাঁ, এটা সোশ্যাল হতে পারে। স্পোর্টস এর জন্য যে আমরা সিনোভাসে যখন মানুষ আসছে সেটা হতে পারে। মেডিকেলের জন্য কারা আসে ইউপিতে? মিস মেডিকেলের জন্য তো ওই যে মেডিকেল সেন্টারে যে লোক মানে যারা আসে তারা। ওনাদের তো এটা ওয়ার্কই বলতে পারে। মেডিকেলের জন্য অ্যাকচুয়ালি ইউপিতে কেউ আসবে না, সো ইউপিতে মেডিকেল ট্রিপ হবে না। তোমরা অসুস্থ হইলে সেটা, কিন্তু সেটা তো তোমাদের অ্যাক্সিডেন্টাল কেস। মেডিকেল ট্রিপ হবে শুধুমাত্র ডাক্তার, হসপিটাল, সেগুলোর ক্ষেত্রে। আদার্স যে কোনো, যেমন ভিজিটর, আমাদের এখানে অনেকে ভিজিটর হিসেবে আসে, তাদেরটা আদার্স, কোনো স্পেসিফিক ট্রিপ না। সেই টাইপের বিভিন্ন টাইপের ট্রিপ আছে।
এই 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 জিনিসগুলো হচ্ছে জাস্ট এই ট্রিপের যে জিনিসগুলো এখন পড়াবো এগুলো জাস্ট তোমাদের জানার জন্য, কারণ ফিউচারে এগুলো সম্পর্কে তোমাদেরকে ডিটেল আর কেউ বলবে না। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট ফিউচারে এগুলো সব সময় লাগে। এইটা হচ্ছে একটা ট্রিপ, দেখো এটাকে বলা হয় হোম টু ওয়ার্ক, ওয়ার্ক টু হোম ট্রিপ, সংক্ষেপে এইভাবে লেখা হয়। এগুলা রিসার্চের জন্য খুব লাগে, অনেকে আছে এসব, যেমন তোমাদের এখানে ফারজানা ম্যাডাম ছিলেন একজন, উনি এসব নিয়ে কাজ করছেন, আমিও ফিউচারে হয়তো বা করতে পারি, আমারও টপিক এগুলা, বাট এখন এগুলাতে কাজ শুরু করি নাই। যেমন মানিলা ম্যাডামের থিসিস টপিক এগুলা, ফারিহা চৌধুরী ওই ম্যাডামের বিএসসি থিসিস টপিক ছিল এগুলা, অরিজিন ডেস্টিনেশন, ট্রিপ জেনারেশন, এগুলো ঠিক আছে। সো আমরা এখন এগুলা নিয়ে রিসার্চ করি, এটা খুব সুন্দর রিসার্চ, একটা প্রপার প্ল্যানিং করতে গেলে এই রিসার্চগুলো খুব ভালো। আচ্ছা, স্পেশালি বুয়েট এগুলাতে খুব ইনভলভ থাকে, বুয়েটের একটা বিশাল প্রজেক্টের ছোট ছোট পার্ট হচ্ছে এগুলো। আচ্ছা, যাই হোক, এখানে দেখো অরিজিন হচ্ছে বাসা, অফিস হচ্ছে ডেস্টিনেশন। তো এই অরিজিন থেকে ডেস্টিনেশনে গেলে, আবার ডেস্টিনেশন থেকে অরিজিনে গেলাম, মাঝখানে কোথাও তুমি কিচ্ছু করো নাই, সেটা হচ্ছে হোম টু ওয়ার্ক, ওয়ার্ক টু হোম ট্রিপ। একই জিনিস তুমি যদি ধরো বাসা থেকে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলা, ব্রেকফাস্ট করে অফিসে গেলা, অফিস থেকে আবার পার্ক বা মার্কেটে গেলা, বাজার করে বাসায় আসলা, সেটাকে আমরা বলবো কি ওয়ান নন ওয়ার্ক স্টপ ফ্রম হোম টু ওয়ার্ক অ্যান্ড ওয়ান নন ওয়ার্ক স্টপ ফ্রম ওয়ার্ক টু হোম টাইপ ট্রিপ। ঠিক আছে, নন ওয়ার্কের একটা স্ট্রিপ আছে মাঝখানে একটা, এটা যদি আবার ডাবল হয় তাহলে সেটাকে ডাবল বলে। সো এখানে অনেক ধরনের ট্রিপ আছে, এগুলো দেখে নিবা, এই সংক্ষিপ্ত রূপগুলোও একটু দেখে নিবা, জাস্ট জানার জন্য আর কি, কারণ যখন আমরা রিসার্চ করি তখন এই বড় টার্মগুলোর বদলে ছোট টার্মগুলোই সাধারণত ইউজ করা হয়। এখানে যেমন আরো অনেক ধরনের ট্রিপ দেখাইছে, এগুলো দেখে নিবা জাস্ট, ঠিক আছে। এরপরে চলে যাব আমি স্লাইড নাম্বার কত, এটা স্লাইড নাম্বার বের হয় না, স্লাইড নাম্বার কত, এটা 14। স্লাইড নাম্বার 14টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কয় ধরনের ট্রিপ আছে, একটা হচ্ছে ইন্টারনাল ট্রিপ, এক্সটার্নাল ট্রিপ, থ্রো ট্রিপ। ইন্টারনাল ট্রিপ কি আর দোজ হুজ অরিজিন এন্ড ডেস্টিনেশন আর উইদিন দ্য কর্ডন লাইন বাউন্ডারি। কর্ডন লাইন মানে হচ্ছে তুমি ওডি সার্ভে তো পুরো বাংলাদেশ জুড়ে আমরা করতে পারবো না, একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক করতে হয়। সাপোজ ধরো হচ্ছে আমি ইউএপির সামনের রাস্তাটাকে একটা কর্ডন এরিয়া ধরলাম, এখন আমি দেখতে চাচ্ছি যে এই না ধরো ফার্মগেট টোটাল এরিয়াটাকে আমি একটা কর্ডন এরিয়া ধরলাম, ফার্মগেট থেকে বের হওয়ার যতগুলো রাস্তা আছে সবগুলো পয়েন্টে আমরা সার্ভে। কর্ডন এরিয়া মানে কি? কর্ডন এরিয়া মানে হচ্ছে একটা বাউন্ডারি, যেমন আমরা সিটি কর্পোরেশনের জোন বলি না, ওদের তো একটা ম্যাপের ভিতরে বাউন্ডারি থাকে, ঠিক সেরকম তুমি ধরো ফার্মগেট এলাকাটাকে জিআইএস ম্যাপে একটা বাউন্ডারি ধরে নিলা। সো কর্ডন এরিয়া হচ্ছে ফার্মগেটটাকে তুমি এখন টার্গেট করছো, ফার্মগেট এরিয়া থেকে তুমি যতগুলো রাস্তা বের হওয়ার আছে সবগুলো রাস্তার পয়েন্টে সার্ভেয়ার দাঁড় করা রাখলা, সেই সার্ভেয়ারগুলো অরিজিন ডেস্টিনেশন সার্ভেটা করবে। কেন করবে, ধরো আমরা দেখতে চাচ্ছি, ধরো ইএপির জন্য বাস সার্ভিস আমরা চালু করবো, সো আমরা দেখতে চাচ্ছি ধরো ফার্মগেট থেকে বের হওয়ার 5টা রাস্তা আছে, 5টা রাস্তা থেকে কতগুলো গাড়ি ইএপিতে আসতেছে। অনেক গাড়ি তোমরা পাবা যারা হচ্ছে ইএপি সামনে রাস্তাটা ক্রস করে চলে যাচ্ছে, ইএপি তাদের ডেস্টিনেশন না। আবার অনেকগুলো গাড়ি পাবা যারা ইউপিও লাগতেছে না, আবার ফার্মগেটেও তাদের কোনো কাজ নাই, কিন্তু তারা হচ্ছে এই রাস্তাটা ইউজ করতেছে। এই যে কোনটা কি ধরনের ট্রিপ সেটা বোঝার জন্য আমরা এই কর্ডন এরিয়াটাকে ফিক্স করি, প্লাস অরিজিন ডেস্টিনেশন সার্ভে করি। এখন অরিজিন ডেস্টিনেশনের একটা পার্ট হচ্ছে ইন্টারনাল ট্রিপ। সাপোজ ধরো ফার্মগেটের ভিতরে, সাপোজ ধরো তোমরা কেউ ইন্দিরা রোডে থাকো, ইন্দিরা রোড থেকে তুমি ইউপিতে আসতেছো, তাহলে এটা কি ধরনের ট্রিপ হবে? ইন্দিরা রোডে তোমার বাসা হচ্ছে তোমার অরিজিন, ইউপি হচ্ছে তোমার ডেস্টিনেশন, পুরাটাই কিন্তু তোমার ফার্মগেট বাউন্ডারির মধ্যেই, তাহলে এটাকে তুমি কি ধরনের ট্রিপ বলবা? ইন্টারনাল। এইটা হচ্ছে ইন্টারনাল। এখন ধরো আমি থাকি পরিবাগ, আমার এলাকা হচ্ছে শাহবাগের মধ্যে পড়ে, ফার্মগেটের মধ্যে না, আমি শাহবাগ থেকে ইউপিতে যাচ্ছি, তাহলে আমার ট্রিপটা কি টাইপের ট্রিপ হচ্ছে? এক্সটার্নাল।
এক্সটার্নাল, কারণ আমি কর্ডন বাউন্ডারি কিন্তু বলছি ফার্ম গেট, শাহবাগ আরেকটা বাউন্ডারি, কিন্তু আমি এখন সার্ভে করতেছি ফার্ম গেট এলাকায়। তাহলে ফার্ম গেট এলাকাটা আমার কর্ডন বাউন্ডারি হলে আমি শাহবাগ থেকে যাচ্ছি, তাহলে আমার ট্রিপটা হচ্ছে এক্সটার্নাল ট্রিপ। এখানে আমার অরিজিন হচ্ছে কর্ডন এরিয়ার বাইরে আর ডেস্টিনেশন হচ্ছে কর্ডন এরিয়ার মধ্যে। আবার ধরো তোমাদের অনেকেই আছে যারা ফার্ম গেট থেকে শাহবাগে আসতেছো, তাদেরও অরিজিন হচ্ছে কর্ডন এরিয়ার মধ্যে কিন্তু ডেস্টিনেশন হচ্ছে কর্ডন এরিয়ার বাইরে, তাহলে সেটাও হচ্ছে একটা এক্সটার্নাল ট্রিপ। Are defined as having one in inside the survey area and one in outside the area. আরেকটা কি বলছে, there are a few through trips whose origin and destination both lie outside the survey area but which pass through that area and hence use facilities of interest in the planning. অর্থাৎ কিছু ট্রিপস আছে যারা হচ্ছে অরিজিন ডেস্টিনেশন কোনোটাই ফার্ম গেটের মধ্যে না, কিন্তু তারা ফার্ম গেটের রাস্তাটা ইউজ করতেছে, তারা হচ্ছে থ্রো ট্রিপস। এটার একটা এক্সাম্পল যদি আমি বলি, ধরো অনেক বাসই আছে যারা হচ্ছে শাহবাগ থেকে বিজয় সরণি যায় বা শাহবাগ থেকে বনানী যাচ্ছে, কারণ বাজারের রাস্তাটা ইউজ করতেছে। কারণ বাজারের রাস্তাটা তো ফার্ম গেটের মধ্যে পড়ছে, কারণ বাজারের রাস্তাটা ওরা ইউজ করতেছে জাস্ট তাদের ট্রাভেল টাইম কমানোর জন্য বা এনি অন্য কোনো কারণে, যাদের কোনো অরিজিন ডেস্টিনেশন কোনোটাই ফার্ম গেটের মধ্যে না। এই জাতীয় ট্রিপস গুলোকে আমরা বলবো থ্রো ট্রিপস অথবা এক্সটার্নাল ট্রিপস। এই তিনটা ট্রিপস যদি আসে পরীক্ষা, অনেক সময় আসে যে ট্রিপস কয় প্রকারের ব্যাখ্যা করো, তাহলে তোমাদের এই ছবি সহ ব্যাখ্যা করতে হবে। এখানে এইটা যদি আমি ধরি, ছোট বাউন্ডারিটা যদি ধরি, এটা হচ্ছে একটা কর্ডন বাউন্ডারি। এখানে এই লাইনটা দেখাইছে দেখো, ইন্টারনাল ট্রিপস, এটা তোমরা একটা ছোট বাউন্ডারি দিয়ে দেখালেই হবে, বড়টা আউটার বাউন্ডারি বুঝাইছে, আমি আপাতত একটা দিয়ে বুঝাচ্ছি। এই ছোট বাউন্ডারির ভিতরেই এখান থেকে বাইরে চলে গেলে সেটাকে আমরা বলবো এক্সটার্নাল ট্রিপ। এইখানেই দুইটা পয়েন্টের মধ্যে থাকলে, এইগুলা যেমন এই বাউন্ডারির মধ্যে আছে, এগুলো হচ্ছে ইন্টারনাল ট্রিপ। আর আরেকটা হতে পারে বাইরে থেকে এখানে ঢুকতেছে, সেটাও এক্সটার্নাল ট্রিপ। আর আরেকটা হতে পারে এই যে এইটা, যেমন এই লাইনটা দেখো, বাউন্ডারির এক মাথা থেকে আরেক মাথায় চলে গেছে কিন্তু এখানে কোনো অরিজিন ডেস্টিনেশন নাই, সেটা হচ্ছে এক্সটার্নাল ট্রিপ। তো তোমাদের যদি ট্রিপস টাইপ আসে তাহলে এরকম একটা ছবি এঁকে দেখাই দিতে হবে। ছবিটা খুব সিম্পল আঁকবা, জাস্ট একটা বাউন্ডারি দেখাবা, একটা ইন্টারনাল বা এক্সটার্নাল ট্রিপ দেখাবা, একটা ইন্টারনাল ট্রিপ দেখাবা, আর একটা হচ্ছে এক্সটার্নাল ট্রিপ দেখাবা। ঠিক আছে, এগুলোর নামগুলো একটু লিখে দিবা, তাহলেই হবে। ঠিক আছে? আর নয়তো আমি এরকম টাইপের, যে তোমাদের পার্কিং এর কোশ্চেনটার মতো কোশ্চেন এরকম ঘুরায়ও আসতে পারে, একটা স্টোরি দিয়ে দিলাম, যে এরকম কয়েকটা এক্সাম্পল দিলাম যে আমি শাহবাগ থেকে ইউপিতে যাচ্ছি, ইউপি হচ্ছে আমার একটা ডেস্টিনেশন, আর আমার কর্ডন বাউন্ডারি হচ্ছে ফার্ম গেট, তাহলে আমার ট্রিপটা কি টাইপের ট্রিপ, এরকম 3 ধরনের ট্রিপ দিয়ে দিলাম, তোমাদেরকে বললাম আইডেন্টিফাই করো কোনটা কোন ধরনের ট্রিপ, এরকম একটা স্টোরিও থাকতে পারে। ঠিক আছে? ওকে, তারপরে কি আছে, ফোরকাস্টিং ট্রাভেল ডিমান্ড, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ, অনেকক্ষণ তো লেগে যাচ্ছে। ফোরকাস্টিং ট্রাভেল ডিমান্ড, ট্রিপ জেনারেশন বা প্ল্যানিং এর জন্য আমাদেরকে ট্রাভেল ডিমান্ড সম্পর্কে জানতে হবে। যেটা বললাম যে আমরা যদি দেখি মিরপুর থেকে মতিঝিলে মেট্রো রেলের ট্রাফিক অনেক বেশি, পাবলিক ট্রান্সপোর্ট ইউজার অনেক বেশি গুলশানের তুলনায়, তাহলে কি আমরা ওই রুটটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, তাহলে কি ট্রাভেল ডিমান্ড, পাবলিক ট্রান্সপোর্টের জন্য ট্রাভেল ডিমান্ড বেশি হচ্ছে মিরপুর থেকে মতিঝিলের দিকে। সো ট্রাভেল ডিমান্ড আমরা ফোরকাস্ট করব হচ্ছে এই কোন একটা প্ল্যানিং এর জিনিস জানার জন্য। ট্রাভেল ডিমান্ড হচ্ছে, একটু আরেকবার বলো। ট্রাভেল ডিমান্ড হচ্ছে তোমার পাবলিক ট্রান্সপোর্ট তুমি ইউজ করতে চাচ্ছ, বা মেট্রো রেলের কথা যদি বলি, মেট্রো রেলে আমার মিরপুর থেকে মতিঝিলের যে সংখ্যাটা আমি কাউন্ট করছি মেট্রো রেল হওয়ার আগে আমি একটা কাউন্ট করছি যে মিরপুর থেকে মতিঝিলে সাপোজ 10,000 মানুষ যায় প্রতিদিন, আর গুলশান থেকে মতিঝিলে যায় হচ্ছে 500টা। তাহলে তোমার ডিমান্ড কোন রুটে বেশি? মিরপুর থেকে মতিঝিল, মিরপুরের ট্রেন। তো তাহলে আমার এই রুটটাকে প্রায়োরিটি দিতে হবে বেশি, এবং এই
প্রায়োরিটিটা শুধুমাত্র মেট্রো রেল করার আগের পোর্শনে করে বসে থাকলে হবে না, ভবিষ্যতেও কি হতে পারে সেটাও কাউন্ট করতে হবে। ভবিষ্যতের কাউন্টটাকেই বলা হয় ফোরকাস্টিং বা প্রেডিক্ট করা। এগুলো হচ্ছে সবই আমার এই ওডি সার্ভের মাধ্যমেই করতে হয়। Travel demand is expressed as the number of persons or vehicles per unit time that can be expected to travel on a given segment of a transportation system under a set of given land use, socio-economic and environmental condition. অর্থাৎ তোমার এই যে আমি ল্যান্ড ইউজ বা আর্থসামাজিক কন্ডিশন বলতেছি, এনভায়রনমেন্টাল কন্ডিশন বলতেছি, সবকিছু মিলায় তোমার ট্রাভেল ডিমান্ড কেমন হবে সেটা আমাদের জানতে হবে এই ওডি সার্ভের মাধ্যমে। অর্থাৎ আমি যেমন আমার এক্সাম্পলটা যে দিলাম, আমি আগে লোকাল বাস ইউজ করতাম, এখন আমি এতদিন যাবত জব করি, আমার এখন বয়স হয়ে গেছে, আমার এখন লোকাল বাসে ধাক্কা খাইতে ভালো লাগে না। তা আমার কি সোশিও ইকোনমিক কন্ডিশন চেঞ্জ হয়েছে, আমার সোশিও ইকোনমিক কন্ডিশন চেঞ্জ হয়েছে, এই কারণে আমি কিন্তু আমার ডিমান্ড চেঞ্জ হয়ে গেছে, বাবা চেঞ্জ এই কারণে আমার ডিমান্ডই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আরেকটা কি ল্যান্ড ইউজ, ল্যান্ড ইউজের এক্সাম্পল যদি দেই, যেমন হচ্ছে কক্সবাজার, ধরো কক্সবাজারে মেরিন ড্রাইভ হওয়ার আগে ওই সাইডে কিন্তু ওই যে চাঁদের গাড়িতে অল্প কয়েক মানুষই যাইতো, খুব সংখ্যক মানুষ যাইতো না। মেরিন ড্রাইভ হওয়ার কারণে ওখানে এখন অনেক হোটেল হয়েছে, প্রচুর রেস্টুরেন্ট হয়েছে, মানুষ ওগুলাতে এক্সপ্লোর করতে চলে যায়। তাহলে কি আমার ল্যান্ড ইউজও একটা ফ্যাক্টর। ইনভায়রনমেন্টাল কন্ডিশন কি, যে দিয়া বাড়িতে কাশফুল দেখতে এখন মেট্রো রেলে মানুষ চলে যায়, তো মেট্রো রেল হওয়ার কারণে ওই রুটটাতে ট্রাভেল ডিমান্ড বেড়ে গেছে। এগুলা হচ্ছে আমার এই ওডি সার্ভের মাধ্যমে করা হয়। Forecasts of travel demand are used to establish the loads on future or modified transportation system. তোমার আমরা যে ফোরকাস্ট করা মানে হচ্ছে ফিউচারে কত হবে সেটাও বের করা। যেমন তোমরা হচ্ছে হাইড্রোলজিতে ফিউচার প্রেডিকশন করছো না, ফ্লাড কত রিটার্ন পিরিয়ড পর পর আসবে, একই জিনিস কিন্তু রোডের ক্ষেত্রেও আমরা করি, গাড়ির ক্ষেত্রেও করি। গাড়ির ক্ষেত্রে কি তোমরা করছো প্রেডিকশন? না, করো নাই তো, না গাড়ির ক্ষেত্রে করো নাই, বাট আমরা করি আর কি। হ্যাঁ, ফিউচারে হায়ার স্টাডিতে এগুলো শেখানো হয় নাকি? আমরা মনে হয় বিএসসিতে শিখছিলাম, তোমাদের তো শেখানো হয় না মনে হয়, কোনো কোর্সে তো দেখলাম না। এই কোর্সে শিখছো কিনা আমি জানি না। ফোরকাস্ট মানে হচ্ছে প্রেডিক্ট করা। সেই প্রেডিকশনটা আমাদের এই প্রথমে এক্সিস্টিং ট্রাভেল ডিমান্ড জানতে হবে, তারপর সেটা প্রেডিক্ট করতে হবে ফিউচারের জন্য, যাতে করে আমরা ফিউচারে ট্রান্সপোর্টেশন সিস্টেমের কোনো অল্টারনেট কিছু লাগে কিনা সেটা বুঝতে পারি। The methods for forecasting travel demand can range from a simple এগুলার দরকার নাই। সো তোমার এই ফোরকাস্টিং ট্রাভেল ডিমান্ড অত ইম্পর্টেন্ট না, এটা জাস্ট কি এটা জানলেই হবে, এটা পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এরপরে কি বলছে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমার ট্রাভেল ডিমান্ডকে কোন কোন জিনিসগুলো ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েন্স করে। তার ভিতরে প্রথম একটা হচ্ছে ল্যান্ড ইউজ ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমি বলেই দিলাম মেরিন ড্রাইভের যে এক্সাম্পলটা দিছি, একই এক্সাম্পল এখানেও দিছে, যে তোমার শপিং সেন্টার হয়েছে একটা নতুন, বা যেমন আমি জানি তোমরা ওখানে যে গেছো কিনা, এয়ারপোর্টের পাশে একটা সুন্দর ইয়া হয়েছে সেন্টার পয়েন্ট, ওইটাতে কিন্তু খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কিছু খাবার পাওয়া যায়। তো যারা ইন্টারন্যাশনাল খাবার এক্সপ্লোর করতে পছন্দ করে ওই মার্কেটটাতে তারা যায়। ওটা কিন্তু মার্কেট না, শপিং সেন্টার ওরা বলছে, কিন্তু এখনো শপিং সেন্টার ওইভাবে না। ওখানে ইউনিমার্ট আছে আর খুব এক্সক্লুসিভ কিছু খাবার পাওয়া যায়, ওইসব খাবার খাইতে মানুষ যায় ওখানে। সো এই যে ল্যান্ড ইউজ ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হওয়ার কারণে অনেক মানুষ এখন ওইদিকে যাচ্ছে, তো আমাদের ট্রাভেল ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। আমাকে ইনফ্লুয়েন্স করতেছে হচ্ছে ওইখানকার ল্যান্ড ইউজ ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে ট্রাভেল ডিমান্ডকে ইনফ্লুয়েন্স করার একটা ওয়ে। একইভাবে দিয়াবাড়ির কথাও বলতে পারো, কাশফুল হয়েছে, মেট্রো রেলের ব্যবস্থা আছে, এই কারণে ওই রুটে মানুষের যাতায়াত বেড়ে যাচ্ছে। 2 নাম্বার হচ্ছে সোশিও-ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে the people influence the demand for transportation. Lifestyle and value affect how people decide to use their resources for transportation. এটার একটা এক্সাম্পল দেই, ধরো এক্সাম্পল হচ্ছে সাব্বির স্যারের কথাই ধরি। ধরো সাব্বির স্যারের বাসা হচ্ছে ইয়াতে ঠিকাঠলি। হ্যাঁ, সাব্বির স্যার হচ্ছে মেট্রোতে আসা যাওয়া করে, কিন্তু একদিন আমি জিজ্ঞেস করলাম, একদিন বাসে আসছে, খুব সম্ভবত শুক্রবার বা কিছু একটা, শুক্রবারই মনে হয়, হ্যাঁ বাসে আসছে। তো আমি জিজ্ঞেস করলাম আজকে বাসে আসছো কেন? তো সাব্বির বলতেছে যে আজকে তো জ্যাম নেই রাস্তায়। তো তার মানে কি, ওর
ও এটাও বলছে যে বাসে ওর খরচ কম হয় কিন্তু মেট্রোতে ওর টাইম কম লাগে। এখন ওর দুইটা কেউ ব্যালেন্স করছে যে শুক্রবারে জ্যাম কম হয় নিচে রাস্তায় আসাই ভালো, ও ইকোনমিক হলো এখানে, আবার ওইদিকে অন্যান্য দিন ওর টাকা বাঁচানো থেকে টাইম বাঁচানো বেশি জরুরি, তো সেক্ষেত্রে ও অন্যান্য দিন মেট্রোতে আসে। তাহলে এই যে সোশিও ইকোনমিক কন্ডিশন মানুষকে ইনফ্লুয়েন্স করতেছে, তার ট্রাভেলটা কেমন হবে, এই জিনিসগুলো একটা ফ্যাক্টর হিসেবে আসে যে আমার ট্রাভেলটা কিরকম হবে সেটা আমার আর্থসামাজিক ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিস। ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিস হচ্ছে তোমাকে মেট্রো রেল যে সার্ভিসটা দিচ্ছে, তুমি গরমের ভিতরে এসির মধ্যে দাঁড়ায় আসলেও কষ্ট কম লাগতেছে, টাইম কম লাগতেছে দেখে, এই ফ্যাসিলিটিসটা আছে দেখে তুমি মেট্রো রেল ইউজ করতেছো। মেট্রো রেলও যদি লোকাল ট্রেনের মতো হইতো ধাক্কা ধাক্কি খায় এসি মেসি ছাড়া, তাহলে তোমার আসতে ইচ্ছা করতো না। এবং এই যে তোমার মেট্রোতে এন্ট্রি হওয়ার যে সিস্টেমটা, এটাও এই সিস্টেম যদি কমলাপুর স্টেশনের মতো হাতে ম্যানুয়াল টিকিট সিস্টেম হইতো তাহলে কিন্তু মানুষ এটা ইউজ করতো না। তার মানে কি তোমাকে একটা ট্রাভেল করার জন্য কিছু ফ্যাসিলিটিস আমরা প্রোভাইড করতেছি, ফ্যাসিলিটিস প্রোভাইড করার জন্য তুমি ওখানে ট্রাভেল করতেছো। মেট্রো রেল তুমি চিন্তা করে দেখো কমলাপুর স্টেশনের মতো যদি হয়তো কোনোদিনও তোমাকে মানুষ ঠেলা দিয়েও এখানে নিতে পারতো না, ওই রাস্তায় পাবলিক ট্রান্সপোর্টে মানুষ বাসই ইউজ করতো। সো এগুলো হচ্ছে একটা মানুষের ট্রাভেল ডিমান্ডকে কোন কোন ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে সেটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি বলছে, কোন কোন কম্পোনেন্ট গুলো ফিউচার ট্রাভেল ডিমান্ডের জন্য ইম্পর্টেন্ট, ট্রাফিকের কোন কোন কম্পোনেন্ট। তো ট্রাফিকের কম্পোনেন্ট বলতে প্রথম কথা হচ্ছে এক্সিস্টিং ট্রাফিক জানতে হবে, অর্থাৎ তুমি 5 বছর পরে মেট্রোর আরেকটা লাইন খুলে দিবে সাপোজ ধরো, হ্যাঁ, তাহলে ওই লাইনটা খোলার আগে আমার এখন এক্সিস্টিং কি ট্রাফিক আছে সেটা জানতে হবে। ওই রুটে এখন এক্সিস্টিং কি ট্রাফিক আছে সেটা না জানলে আমার 5 বছর পরে যে আমি ওপেন করব সেটা যদি এখনকার এক্সিস্টিং ট্রাফিককে তখনই আমার এক্সিড না করে তাহলে তো আমি ফেইলিওর হবে তোমার প্ল্যানিংটা। এই কারণে তোমার অবশ্যই এক্সিস্টিং ট্রাফিক জানতে হবে, যেটা তোমরা রোডের ক্যাপাসিটি বের করছো, যে আমরা এখনকার এক্সিস্টিং, এটা কোথায় যেন করছে এই অঙ্ক, কি তোমরা করছো নাকি, তোমাদের করাইছি না, ট্রাফিক ভলিউম কাউন্ট কোথায় করাইলাম, যাই হোক তোমার হচ্ছে এক্সিস্টিং ট্রাফিক না জেনে ফিউচারে কোনো ট্রাফিক প্রেডিক্ট করা যাবে না। 2 নাম্বার হচ্ছে নর্মাল ট্রাফিক গ্রোথ, অর্থাৎ তুমি, ও আচ্ছা সরি তোমাদের পড়াই নেই, এটা ফোর্থ ইয়ারে একটা অঙ্ক আমরা করাই। নর্মাল ট্রাফিক গ্রোথ হচ্ছে তোমার সাপোজ ধরো পদ্মা ব্রিজ হয়েছে, পদ্মা ব্রিজ হওয়ার আগে ওই রুটে কতগুলা গাড়ি যাইতো সেই গাড়ির সংখ্যাটা জানতে হবে, এবং প্রত্যেক বছর সেই গাড়ির সংখ্যাটা কত বাড়তেছে সেই রেটটা জানতে হয়, অর্থাৎ কত হারে গাড়ির সংখ্যা বাড়তেছে সেটা জানতে হয়, সেটা হচ্ছে নর্মাল ট্রাফিক গ্রোথ। ডাইভার্টেড ট্রাফিক দ্যাট সুইচেস টু এ নিউ ফ্যাসিলিটি ফ্রম নিয়ারবাই রোডওয়েজ, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার কারণে অনেক প্রাইভেট গাড়ি এখন আর নিচের রাস্তায় ইউজ করে না এয়ারপোর্টে যাওয়ার জন্য, তাহলে একটা ট্রাফিকের একটা পোর্শন ডাইভার্ট হয়ে গেছে নতুন রাস্তা হওয়ার কারণে, সেটাকে ডাইভার্টেড ট্রাফিক বলে। কনভার্টেড ট্রাফিক চেঞ্জেস রেজাল্টেন্ট ফ্রম চেঞ্জ অফ মোড, অর্থাৎ হচ্ছে তোমার তুমি ধরো আগে বাসে আসতে এখন মেট্রোতে আসো, তাহলে তোমার মোডই চেঞ্জ হয়ে গেছে, বাস থেকে তুমি রেলে চলে গেছো, মোডই চেঞ্জ হয়ে গেছে, তাহলে তোমাকে কনভার্ট করে ফেলতেছে, এইটা হচ্ছে কনভার্টেড ট্রাফিক। চেঞ্জ অফ ডেস্টিনেশন ট্রাফিক, এটার একটা গুড এক্সাম্পল হচ্ছে নেরিন ম্যাডাম। নেরিন ম্যাডামের এক্সাম্পলটা কেন দিচ্ছে, কারণ নেরিন ম্যাডাম নর্থ সাউথে যাওয়ার একটা কারণ হচ্ছে ম্যাডামের বাচ্চারা বসুন্ধরাতে পড়ে, ম্যাডাম থাকে ধানমন্ডি, ম্যাডামের একটাই গাড়ি, সে পার্সোনাল গাড়ি ওই 2 পিচ্চিকে নিয়ে আসতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায়, তো প্লাস হচ্ছে ম্যাডামকে আবার ইউপি থেকে পিক করতো, তো এখানে অনেক টাইম নষ্ট হয়ে যেত। তো ম্যাডাম এখন কি করছে, ম্যাডাম নিজে ডেস্টিনেশনই চেঞ্জ করে ফেলছে, নর্থ সাউথে চলে গেছে, ম্যাডাম যখন ছুটি হয় ম্যাডাম ওই দুজনকে নিয়ে একসাথে বাসায় চলে আসে, 3 জনে একসাথে বাসায় ঢুকতেছে, 3 জনের ভিতরে একটা টাইমও ভালো স্পেন্ড করতেছে, প্লাস গাড়ির সময়ও বেঁচে যাচ্ছে। সেগুলো হচ্ছে ডেস্টিনেশন ট্রাফিক, তুমি তোমার কাজের উদ্দেশ্যে তুমি তোমার ট্রাভেল ডিমান্ড চেঞ্জ করে ফেলতেছো।
ডেভেলপমেন্ট ট্রাফিক এটা হচ্ছে কোন একটা রোড ইমপ্রুভ হয়েছে বা কোন একটা ল্যান্ড ইমপ্রুভ হয়েছে, সেটার জন্য ট্রাফিক জেনারেট হচ্ছে। যেমন মেরিন ড্রাইভের এক্সাম্পল যেটা দিলাম, যে মেরিন ড্রাইভ রাস্তাটা হওয়ার কারণে ওই পাশে ইনানি বিচের ওইদিকে এখন প্রচুর মানুষ যাতায়াত করতেছে, ল্যান্ড ভ্যালু বেড়ে গেছে। সো এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট ট্রাফিক। আর ইনডিউস ট্রাফিক হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের এক্সাম্পলই নিতে পারো, যে আমার বা দিয়াবাড়ি এক্সাম্পলে নিতে পারো, যে আমি মেট্রো রেল হওয়ার কারণে দিয়াবাড়িতে কাশফুল দেখতে যাই, আদারওয়াইজ কাশফুল দেখার জন্য আমি দিয়াবাড়িতে যাইতাম না যদি আমার পার্সোনাল গাড়ি না থাকতো। এটা হচ্ছে ইনডিউস ট্রাফিক, মানে তোমাকে মানে এনকারেজ করতেছে তুমি ওইদিকে একটু ঘুরে আসো, তোমার তো ট্রাভেল ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি। ঠিক আছে, এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর নাই কিছু, শেষ। এই চ্যাপ্টারটা আমি আরেকটু সামারি করে দিই। এটা কি বারবার এরকম হচ্ছে না? এটা একটু সামারি করে দিই কোন কোন স্লাইডগুলো ইম্পর্টেন্ট। স্লাইড নাম্বার 4, 5, 6, 14, 15, 17, 18, 19 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আসবেই পরীক্ষায়। আমার চ্যাপ্টারে তিনটা থেকে অ্যাকচুয়ালি আসবেই। আর থিওরি বলতে গেলে এখান থেকেই আসবে, ওই দুইটা চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে বেশি। শেষ, তোমাদের সাথে ক্লাস শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর অঙ্কগুলা যদি একটু প্র্যাকটিস না করো তাহলে, যেমন ভলিউমের অঙ্ক খুবই ছোট, তারপরে কিন্তু তোমরা ভুল করতেছো, কনসেপ্টে ভুল করতেছো। সো এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা বাসায়, ঠিক আছে? আর পিএলএ আমরা অ্যাভেলেবল থাকি, একটু মেসেজ দিয়ে চাইলে আসতে পারো, আসাটা বেটার। বা নর্মালি আমাদের মিটিং টিটিং চলতেই থাকে, আমরা অফিসে থাকি। সো ওইভাবে একটু মেসেজ দিয়ে আসবা যদি লাগে, ঠিক আছে? ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত 17 জনই ক্লাস করলাম। ঠিক আছে, তাহলে ইয়া নিচ্ছি, হ্যাঁ লিভ নিচ্ছি তাহলে। হ্যাঁ, মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।